আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। প্রিয় ইঞ্জিনিয়ারগণ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিউলান আয়োজিত জয়েন্ট ডিজাইন অ্যান্ড ডিটেইলিং ইন আরসিসি স্ট্রাকচার এই সেমিনারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সময় মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন। এজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সেমিনারে আমরা আরসিসি স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আজকের সেমিনারে আমাদের স্পিকার হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার এমডি মাহবুব আলী স্যার। আজকের সেমিনারটি যাদের উদ্যোগে সেই কিউলান সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। কিউলান বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন ই-লার্নিং প্ল্যাটফর্ম। 2017 সাল থেকে ইঞ্জিনিয়ারদের জন্য প্র্যাকটিক্যাল কোর্স তৈরি করে আসছে। এখন পর্যন্ত 16,000-এর অধিক ইঞ্জিনিয়ার আমাদের বিভিন্ন কোর্স এনরোল করেছেন এবং শেষ করে সার্টিফিকেট নিয়েছেন। আমরা বেসিক্যালি রিয়েল প্রজেক্ট বেসড এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট, একই সাথে সিপিডি সার্টিফিকেট প্রোভাইড করি প্রতিটি কোর্সের সাথেই। আমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ফায়ার সেফটি, আরসিসি স্ট্রাকচারাল, স্টিল স্ট্রাকচারাল, ইট্যাবস, অটোক্যাড, র্যাম কানেকশন সহ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড 40-এর উপরেই আমাদের কোর্স রয়েছে। আপনারা চাইলে সেগুলো qlearn.com.bt থেকে দেখতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের জন্য একটি পূর্ণাঙ্গ অনলাইন ই-লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা, যেন গ্র্যাজুয়েশন শেষ করার পরে বা গ্র্যাজুয়েশন চলাকালীন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠতে যা যা প্রয়োজন তার সবই কিউলার্ন থেকে পায়। সেমিনারটা সুন্দরভাবে শেষ করার সুবিধার্থে আমরা কিছু নিয়ম মেনে চলব। সর্বোচ্চ কোয়ালিটি সাউন্ড পেতে আমরা হেডফোন ব্যবহার করব এবং আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনারা নোট করে রাখবেন। যথাসময়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব করব, সেখানে আপনারা প্রশ্নগুলো করবেন। যখন আমরা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করব, তখন একজন প্রশ্ন করার মাঝেই অন্যজন আনমিউট করে কথা বলবেন না। সেমিনার শেষে আমরা ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত করে দিব এই সেমিনারে। আজকে সেমিনারে বেশ কিছু এজেন্ডা রয়েছে। জয়েন্ট ডিজাইন অ্যান্ড ডিটেইলিং ইন আরসিসি স্ট্রাকচারস, আরসিসি বিল্ডিং ডিজাইনের কমন কিছু মিস্টেক আছে সেগুলো আমরা আলোচনা করব। হাই রাইজ বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় মেনে চলা উচিত, কোন কোন দিকগুলো সতর্কতার সাথে আমাদের মেনে চলতে হবে, এবং লাইভ কোশ্চেন অ্যান্সার সেশন। সেমিনার শিডিউলে আমরা শুরুতে ওয়েলকাম এন্ড ইন্ট্রোডাকশন রেখেছি এবং এরপরেই স্পিকার সেশন, সেখানে আমাদের সম্মানিত স্পিকার কথা বলবেন এবং আশা করি আপনারা সেটা থেকে উপকৃত হবেন। 9:10-এর দিকে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন শুরু করতে চাচ্ছি এবং 9:30-এ আশা করি আমাদের সেমিনারটা আমরা শেষ করতে পারবো। আফটার দিস সেমিনারের সম্পূর্ণ রেকর্ডিং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। কিছু ফ্রি রিসোর্স আপনাদের সাথে আমরা শেয়ার করব। একটি 15 স্টোরিড বিল্ডিং ডিজাইন রিলেটেড কোর্স নিয়ে আমরা আলোচনা করব। সেমিনার শেষে কুইজের মাধ্যমে আপনারা সার্টিফিকেট পাবেন। অর্থাৎ আপনারা আজকের সেমিনারে যারা জয়েন করেছেন, আপনারা সবাই কুইজের মাধ্যমে একটি সিপিটি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন, যেটা আপনারা আইবি সহ যে কোনো জায়গায় যেখানে আপনাদের সিপিডি রিকোয়ার্ড সেখানে আপনারা সাবমিট করতে পারবেন। কিউলার্ন থেকে যখন কেউ কোর্স কিনে, সেক্ষেত্রে আমাদের বেশ কয়েকভাবে আমরা সাপোর্ট সিস্টেম রেখেছি। সেখানে আমাদেরকে সরাসরি ফোন কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা রিচ করতে পারেন, ইমেইলের মাধ্যমে রিচ করতে পারেন। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের যে মেসেজ সেটাও রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে একটা টিকেট সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে আপনি চাইলে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। সর্বোপরি আজকে সেমিনারে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা আমাদের প্রতি সপ্তাহের যে সেমিনার সেগুলোতেও জয়েন করবেন। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের সম্মানিত স্পিকার ইঞ্জিনিয়ার এমডি মাহবুব আলী স্যার আমাদের সাথে রয়েছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করব তার নির্ধারিত যে লেকচার সেটা শুরু করার জন্য। সবাইকে ধন্যবাদ ইন্ট্রোডাকশন পার্টটি সুন্দরভাবে মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলী। আমরা কিউলার্নে একটা কোর্স চালু করছি, সেটার নাম দিয়েছি ডিজাইন অফ এ 15 স্টোরি বিল্ডিং আরসিসি স্ট্রাকচার একটা।
এবং এইটা কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি মোহাম্মদ মাহবুব আলী। আর কোর্স কারিকুলাম অ্যাডভাইজার হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। স্যার অলরেডি লাইভে আছেন। আমরা তাহলে শুরু করতে পারি। আজকে আমরা মূলত একটা আয়োজন করেছি ফ্রি ওয়েবিনার, যে ওয়েবিনারের সাবজেক্ট হচ্ছে জয়েন্ট ডিজাইন অ্যান্ড ডিটেলিং ইন আরসিসি স্ট্রাকচার। তাহলে এইখানে শুরুতেই আপনারা পিকচার দেখে বুঝতেছেন যে এইখানে একটা জয়েন্টের ডিজাইন এবং সেটা বিম কলাম জয়েন্ট। জয়েন্ট বিভিন্ন রকম হতে পারে, শেয়ার ওয়ালের সাথে হতে পারে। আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিম কলাম জয়েন্ট। এটা নিয়ে মূলত আজকের আলোচনা। এটা সাধারণত লাগে সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, আবার স্পেশাল মোমেন্ট ফ্রেম, যে কোনো এক ক্রাইটেরিয়া পড়লেই হয়, সেটা বিএনবিসি 20 অনুসারে। যদিও আপডেট এসিআইতে 25 সালের এসিআইতে কি যে আপনার ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমেও এটা রিকমেন্ড করে। Joints of special moment frame. স্পেশাল মোমেন্ট ফ্রেমে জয়েন্টে কি কি চেক দিতে হয়, এর প্রথম চেকই আমরা এখানে সাজিয়েছি, সেটা হচ্ছে কলাম ডাইমেনশন। আমরা জানি যে বিএনবিসি 20 অনুসারে মিনিমাম কলাম সাইজ হচ্ছে 12 কিন্তু আরো কিছু চেক আছে, তার মধ্যে এইটা একটা, যে স্পেশাল মোমেন্ট ফ্রেম যদি হয় তখন আমাদের কলাম ডাইমেনশন কত হবে দেখেন। where longitudinal beam reinforcement extend through a beam column joint, যখন বিম কলাম জয়েন্টে বিমের রডটা কি ওভার করে, এক্সটেন্ড করে, মানে এপারও বিম আছে এপারও বিম আছে, অপোজিট বিম। the column dimension parallel to the beam reinforcement, এই যে কলাম ডাইমেনশন এই বিম রেইনফোর্সমেন্টের প্যারালাল, মানে এই দিক থেকে যে রড ঢুকে ডাইমেনশনটা হবে তখন কি এই দিকে ক্যালকুলেট হবে, এই দিকে, মানে এই দিকের রডের প্যারালাল ডাইমেনশনটা কত হবে সেটা বলতেছে। shall not be less than 20 times the diameter of largest longitudinal bar diameter for normal weight concrete. যদি নরমাল ওয়েট কনক্রিট হয়, এইখানে যে রড আমরা ব্যবহার করেছি এইটা ম্যাক্সিমাম যে রড তার 20 গুণ হবে কি কলামের এই ডাইমেনশনটা, এইটা কিন্তু না, এইটা হবে কি এই দিক থেকে যে রড ঢুকছে সেইটা। তাহলে দেখেন এইখানে আমরা দুইটা 16 মিলি, তিনটা 20 মিলি, এইটা আসলে নাম মাত্র দেয়া আর কি, উদাহরণ মাত্র। তাহলে এইখানে কি 16 মিলি আছে, 20 মিলি আছে, তাহলে এইখান থেকে ম্যাক্সিমাম রড নেওয়া হলো কি 20 মিলি, আর এইখানে 20 টাইমস 20 গুণ হবে সেই 20, তাহলে এই ডাইমেনশন কত হবে মিনিমাম 400 মিলি, আর 400 মিলি ইকুয়াল আমরা জানি 16 ইঞ্চি, আর আমাদের অলরেডি আছে কত 18 ইঞ্চি, তাহলে কিন্তু এই সেকে কিন্তু এই জয়েন্টটা পাস করে বা এই কলাম ডাইমেনশনটা পাস করে। ফর লাইট ওয়েট কনক্রিট, কলামে যদি আমরা ব্রিক চিপস ব্যবহার করি তখন কিন্তু এই 20 টাইমস না হয়ে সেটা কিন্তু 26 টাইমস হচ্ছে, অর্থাৎ 16 জায়গায় 20-এরও বেশি চলে আসবে এই কলামের ডাইমেনশন, মানে কি মিনিমাম কলাম সাইজ অনেক বেড়ে যাচ্ছে। ডেভেলপমেন্ট লেন্থ এলডিএস, আমরা এর আগের ক্লাসে স্যার পড়িয়েছেন যে ডেভেলপমেন্ট লেন্থ এলডি কখন হয়, এলডিএস কখন হয়। আমরা হয়তো এখানে ডেভেলপমেন্ট লেন্থ নিয়ে অত বিস্তারিত আলোচনা করব না, কিন্তু আমরা এখানে ডেভেলপমেন্ট লেন্থ এলডিএস নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা অ্যাঙ্করেজ থাকে এইরকম হুক বাঁকানো থাকে। তাহলে এইখানে একটা মোটামুটি বিমের রডের প্লেসমেন্টটা দেখানো হয়েছে। এখানে প্রথমত দেখেন যে এইটা কি কলামের ডাইমেনশন, এখানে 400 মিলি দেওয়া হয়েছে, আর এই এলডিএস কত হবে, প্রত্যেকটার এলডিএস ফুলফিল করতে হবে কি এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এই ফর্মুলার আগে আমরা এই পাশের গুলো আগে একটু বুঝে আসি। এই পাশে কি আছে দেখেন যে 12 ডিবি, মানে রডের লেন্থ যা, রডের ডায়া যা, তার সাথে কি 12 গুণ হবে। মনে করেন রডের ডায়া 1 ইঞ্চি, মানে কি 25 মিলি, তাহলে কি এইটা হবে কত, এইটা 12 গুণ 1 মানে কি 12 ইঞ্চি হবে।
আর এইখানে 70 মিলি কেন কাভারিং রাখা হয়েছে বা এই রডটা, কারণ এইখানে কিন্তু আমাদের ক্লিয়ার কাভার আছে 40 মিলি, তারপর আর কি আছে, আর আছে স্টিরাপ আছে 10 মিলি, তারপর আবার কি এইখানে যে কলামের যে লং রড, এইটা যদি আমরা একটু দেখে আসি, এই ফিগারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে নিচে দেখেন যে এইখানে কি কলামের রড, এই রডটা এইখানে এসে লাগতেছে, আবার এই দিক থেকে এইভাবে আসতেছে। আমরা যদি একদম প্ল্যান ভিউ থেকে দেখি তাহলে দেখেন এই রডটা ভাঁজ হয়ে এখানে যাচ্ছে, এইখানে যদি ধাক্কা খায় তাহলে কিন্তু এই রডের ডায়াটাও বাদ যাবে, আর যদি ধাক্কা না খায় স্টিরাপ পর্যন্ত যাইতে পারে তাহলে কিন্তু মোটামুটি এইখানে কত 40 মিলি আর 50 মিলি বাদ যাচ্ছে, আর যদি এইটাও বাদ যায় তাহলে কিন্তু আরো 20 মিলি যাচ্ছে, মানে 70 মিলি। তাহলে আমাদের কনসিডার করতে হবে সাধারণত 70 মিলি বা 65 মিলি, কারণ এত সূক্ষ্ম কাজ করা খুব কঠিন হয়ে যায়। তাহলে আমরা এখানে আসি, আর এইখানে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। এইখানে দেখেন যে প্রত্যেকটারই এলডিএস ফুলফিল করা লাগতেছে। এইখানে একটু দেখেন যে ওপরের রড এবং নিচের রডের যে একটা ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স আমরা করে দেখি 1 ইঞ্চি, যদিও জয়েন্ট নিয়ে আলোচনা, কিন্তু তারপর আসলে কোথার প্রসঙ্গে কথা আসে আরেকটার সাথে আরেকটা সংযুক্ত করা, তাই আসলে বলতেছি এইখানে আমাদের ওপর থেকে নিচের রডের যে ক্লিয়ার ডিস্টেন্স, এইটা কি বিএনবিসি তে এইখানে আছে এত এত সেকশনে যে মিনিমাম 25 মিলি, কিন্তু প্র্যাকটিক্যালি এইটা বেশি হয়ে যায়। এখন কেন বেশি হয়ে যায় এইটা দেখেন, এইটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন এই রডটা আমরা কি 4D তে বেন্ড করি, এটা যদি ইনস্ট্যান্ট বেন্ড করি তাহলে এত দূর আসবে না, তাহলে এই রড কি আমি বসাতেই পারতেছি না, বসাচ্ছি অনেক নিচে। আবার এইটাও কিন্তু 90 ডিগ্রি বেন্ডের কারণে কিছু নিচে নেমে যায়, মানে মিনিমাম 35 মিলির মতো একটা ক্লিয়ার গ্যাপ থাকতে হয়। এটার আরো যদি আমরা ফিগার দেখি তাহলে বুঝতে পারবো, যেমন দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট ভাঁজ হয়েছে, এটা কি 2D, এটা কিন্তু চলবে না, কিন্তু কি অনেক দূর বেন্ড হয়ে গেছে, মানে এইটার কি রেডিয়াস কত 20, মানে ডায়া কত 40, এটা 10, 10 গুণ 40 মানে কি 4 গুণ। এইটা কোড রিকমেন্ড করে যে 4D বেন্ড করতে হবে, আর এইরকম বেন্ড করলে আমার এইটা ক্লিয়ার যেটা গ্যাপ, এইটাও এত ভাঁজ হতো না, দেখা গেছে 1 ইঞ্চিতেই হতো, তাহলে কি আমার এইটাও মানতে হচ্ছে। আবার এইটা দেখেন, এইটা 90 ডিগ্রি মানতে গেলে এইখানে কিন্তু 3.5 মিলি কিন্তু বাদ যাচ্ছে, তার মানে কি এইখানে আমার রিয়েলিটি কি যে মিনিমাম 35 থেকে 40 মিলি গ্যাপ রাখতে হচ্ছে, যেটা আমরা এরপর ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশনে ইফেক্ট পড়বে। তাহলে এইদিকে আমাদের বিম 500 মিলি দেয়া আছে, এইদিকে কলাম দেয়া আছে 400 মিলি। আমরা এই ফর্মুলাগুলো দেখি, প্রথমে কি এলডিএস বলতেছে, প্রত্যেকটা মানতে হবে কি 8 গুণ লং বার দেয়, দ্বিতীয় কি 150 মিলি 6 ইঞ্চি, আর তৃতীয় এই ফর্মুলা দেয়া আছে এবং ফর্মুলাটা কি এমপিএ তে নিতে হবে। এখানে ক্যালকুলেশন দেখানো আছে 8 গুণ লং বার দেয়, এখানে 16 20 মনে করেন দুইটাই আছে, তাহলে কি ম্যাক্সিমামটা আমরা নিচ্ছি। এখানে 8 গুণ লং লং বার দেয়, তাহলে আমরা 8 গুণ লং বার দেয় আমি দিলাম, তাহলে এইখানে কত হলো 8 গুণ 20 160 মিলি, মানে কি 6 ইঞ্চির ওপরে। দ্বিতীয় ফর্মুলা আমরা দেখেছি 150 মিলি, আর তৃতীয় যে ফর্মুলা এফ ওয়াই আমরা 500 নিলাম, আর ডিবি ডায়া 20 নিলাম, 5.4 এফসি প্রাইম আমরা 30 এমপিএ নিলাম, নিলে কত হলো 338 মিলি, যেখানে আমরা দেখতেছি 13 ইঞ্চি ওভার। আর 338 মিলি এখানে কোনটা মান্য করেছে আপনি দেখেন তো, একটা রডও কি মান্য করেছে? 330 মিলি আছে, কিন্তু এইখানে কত 338 মিলি, মানে কি কোনো একটা রডও পাস করেনি এই ডেভেলপমেন্ট চেকে। রায়হান ভাই শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আমরা কি অডিয়েন্সকে একটু কথা বলার সুযোগ দিব এখন? হ্যাঁ, একটু দেন। হ্যাঁ, শোনা জি ভাই, যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে। ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার একদম একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিয়ার। ক্লিয়ার শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন ভাইয়া। জি জি ক্লিয়ার শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। যে এলডিএস এ কি আমাদের এই যে 12D ওইটা সাথে কাউন্ট হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এখানে 12D দেখেন, এই যে এটার ডায়া কত 20 মিলি, 20 গুণ 12 কত হয়
240 মিলি। তাহলে এইখানে দেখেন যখনই আমাদের রডের সংখ্যা বাড়তিছে, লেয়ার বাড়তিছে, তখন কিন্তু এই যে এই রডের সাথে কি সংঘর্ষ হচ্ছে, এই রডের সাথে সংঘর্ষ হচ্ছে। এইখানে দুই রডের ক্লিয়ার ডিস্টেন্স কিন্তু আরো বেশি হবে, তাই না? একটু আগে আমরা যেটা দেখলাম। তাহলে দেখেন যে এইটা যদি আমি 40 মিলি দিই তাহলে সংঘর্ষ হচ্ছে, এটা বাজে যাচ্ছে। তার মানে কি এইটাও মানতে হবে, এইটাও মানতে হবে। এই মাহবুব, মাহবুব হ্যাঁ এক মিনিট, প্রশ্নটা হলো, আমি বলি প্রশ্নটা করছে এই এলডিএস যেটা তুমি দেখাচ্ছ, এই যে মনে করো একটার জন্য এলডিএস দেখাচ্ছ 330 মিলি, তাই না? জি স্যার। আর প্রশ্নটা হলো 330 এবং 240 দুইটা যোগ করে এই দুইটাই কি এলডিএস কিনা, এটা প্রশ্ন করছে। সেটা না, এলডিএস মানে এই 330 মিলিটাই এলডিএস। ওই 240 যেটা, সেটা হলো মানে ব্যান্ড করার মাটামের রিকোয়ারমেন্ট। ওইটা এলডিএস এর মধ্যে হিসাব হবে না, বাট ওইটা না হলে এলডিএস হিসাব করা যাবে না। জি জি টিপিটা হলো রিকোয়ারমেন্ট, বাট এলডিএস এর হিসাবটা হবে হরাইজন্টালি। প্রশ্ন যে করছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মাহবুব প্রথম স্লাইডে একটু যাও, প্রথম স্লাইড। এই যে এই স্লাইডে আসলে আমি তোমাকে একটু ওই আমি ভুলে গেছিলাম বলতে, একটু আগে প্রেজেন্টেশন দেখে আমার মনে পড়লো। এইখানে একটু করে তোমার একটু কারেকশন লাগবে, সেটা হচ্ছে এই মানে এইখানে যেই বিষয়টা তুমি বলতে চাচ্ছ সেটা সবই ঠিক আছে। শুধু একটা জিনিস হচ্ছে কি, এই যে কলামটা, এই কলামের দুই পাশেই বিম থাকবে, এটা মানে কন্টিনিউ করবে। এই কন্ডিশনের জন্য এই প্যারাটা প্রযোজ্য, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, আমি এমনিতেই রাখছি, তবে ভুল হয়েছে আমি বুঝতেছি। মানে এটা হচ্ছে তুমি ফিগারটা একটু কারেকশন করে নিও, মানে জি স্যার। দুই পাশে বিম দিয়ে দিও। স্যার Thank বিম you, sir. থাকবে মানে কি স্যার, বিমটা কলাম দিয়ে পাস করে চলে যাবে, ঠিক সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা প্রযোজ্য, তাই তো স্যার? রাইট। জি Right, জি জি, জি। হুম। মানে ইন্টেরিয়র পোর্শন আর কি, অপোজিট বিম। হ্যাঁ, ইন্টেরিয়র পোর্শন। জি, তাহলে আমি চালু করি স্যার। হ্যাঁ, তুমি ওই যে মানে তুমি পড়াচ্ছ সবই ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে সবই। মানে ওই যে অনলাইনে পড়াইলে এরকম মনে হয় মাঝে মাঝে যে মানে লোকজন আছে নাকি আদৌ শুনতেছে কিনা, এরকম মনে হয়। জি স্যার। পড়াইতে অভ্যাস হয়ে যাবে আর কি পড়া। জি স্যার, আমি তো মানে একা হয়ে গেছি আর কি। ঠিক আছে, কন্টিনিউ করো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এর আগে আমরা দেখেন এখানে কিন্তু দুইটা অপশন নিতে পারি আমরা, উপরের রড এইভাবেও সাজাতে পারি, আবার কিন্তু এর পরের স্লাইড দেখেন যে আমরা কিন্তু এইভাবেও সাজাতে পারি। এটার পার্থক্যটা আপনারা আবার খেয়াল করেন, ওপর থেকেই দুইটা আসছে একবারে, আবার এইখান থেকেও কি ওপর নিচ দুইভাবে আসছে। তাহলে এই কনস্ট্রাকশন রিয়েলিটি আমি একটু বোঝাতে চাচ্ছি যে আমাদের যেমন এই রডগুলো কিভাবে ভাঁজ হয়, একটা এইদিকে ভাঁজ করতে হয়, আবার আরেকটা একটা কি প্ল্যানে ভাঁজ, আরেকটা কি এইভাবে ভাঁজ, এইটা নিয়ে শেষে আমরা কথা বলবো। এখন আমাদের জয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে এখানে কি ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট আসতেছে এর এএসএস, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ আমি বলছি, সেই সূত্র থেকে এখানে আসছে। তাহলে আমরা এইখানে মূলত সার্কুলার কলামেরটা আমরা আলোচনায় আনতেছি না, আমরা আনতেছি কি টাইট কলামেরটা। এখানে দুইটা ফর্মুলা দেয়া আছে, এএসএস 0.3, এস তে কি ভার্টিক্যাল স্পেসিং অফ টাই, এইচসি আমরা দেখবো, এফসি প্রাইম আপনারা বুঝতেছেন, এ পয়েন্টে কি টাইয়ের গ্রেড কত হচ্ছে, আর এজি কি গ্রস এরিয়া, এসিএইচ কোর কাটার এরিয়া আমরা দেখতেছি। তাহলে এই দুইটা আমাদের সেকশন ফুলফিল করতে হবে ভলিউম অনুসারে, অর্থাৎ স্পেশাল মোমেন্ট ফ্রেমে আমাদের কি ভলিউম অনুসারে একটা স্টিরাপ বা কনফাইনমেন্ট বার সেটা দিতে হবে। আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে আবার বলতেছে বিএনবিসির রেফারেন্স ধরে যে আমাদের যদি আটকোয়াকে কোর যদি পাস করে, মানে কলাম যদি পাস করে আটকোয়াকে, তাহলে কিন্তু এইখানে দেখেন যে আমরা এইটা স্কেপ করার সুযোগটা থাকে, কিন্তু আমরা চেষ্টা করব কি দুইটাই দিয়ে দেয়া। যদিও সুযোগ থাকে আমরা অনেক কিছুই তো ছাড় দিই, তাই আমরা চেষ্টা করব পুরোটাই ফুলফিল করার। এইটা মাস্ট অবশ্যই ফুলফিল করতে হবে। এখন এইখানে এইটুকু আপনারা দেখে নিতে পারেন যে আটকক লোড কম্বিনেশনে
যদি পাস করে তাহলে আমরা স্কেপ করতে পারি। এইটাই এইখানে দেখানো হয়েছে ফিগারের সাহায্যে। ASH 1 আমরা এই ডিরেকশনে ASH 1 বলতেছি। দুই ডিরেকশনের জন্য সেম ভাবে ক্যালকুলেশন করতে হবে। এই বরাবর কয়টা স্টিরাপ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই যে এই পর্যন্ত দেখেন এরিয়া এবং XI কোনটা কি আপনারা একটু দেখে নেন। এখন আমরা আসি ক্যালকুলেশনে। এইখানে ASH 0.3 এস থেকে ভার্টিক্যাল স্পেসিং, মানে এই টাইগুলো আমার ওপরের দিকে কত ইঞ্চি পর পর যাবে। তাহলে আমি 100 মিলি দিলাম, মানে এটা কি অ্যাসিউম আমি ধরলাম 100 মিলি মানে 4 ইঞ্চি। আর এইচসিটা কি? এইচসি দেখেন এই যে 685.8, এই যে এইচসি ইন লং ডিরেকশন। যেহেতু আমি ক্যালকুলেশন করতেছি কি, এই যে আমি এইটা মার্ক করেছি, এই 1 2 3 4 এই ডিরেকশনের স্টিরাপগুলো আমি ক্যালকুলেশন করতেছি। তাহলে দেখেন যে এইখানে আমাদের এইচসি এইটা, কিন্তু যদি আমি এই ডিরেকশন করতাম তাহলে এইচসি হতো কি এই 228.6। তাহলে এইখানে আমাদের আননোন কি, এপয়টি কি 500, এটা আমরা বুঝতেছি যে স্টিল নিচ্ছি। আর এফসি প্রাইম কি 30 MPa, এটা আমরা বুঝলাম। তাহলে এজি কি? এজি হচ্ছে কি এইখানে দেখেন দেয়া আছে এইদিক কত 12 ইঞ্চি গুণ এদিকে 762 মিলি। তাহলে আমরা এজি পাইলাম। আর এসিএইচ কি দেখেন এই যে 685 গুণ 228.6, মানে ভেতরের যে একদম কোর এরিয়া সেটাকে আমরা এসিএইচ বলতেছি। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখেন এইখানে কয়টা লাগে, এখানে 600 মিলিমিটার স্কোয়ারের মতো আসে। আর পরের ফর্মুলাতে এইখানে কোনো চেঞ্জ নাই, সামান্য একটু চেঞ্জ, কিন্তু এটা নতুন করে বোঝাতে হবে না। এইখানে দেখেন 400 মিলিমিটার স্কোয়ার আসে। তাহলে আমার একটা 10 মিলির এরিয়া কত? সম্ভবত 78 মিলিমিটার স্কোয়ার। তাহলে 78 গুণ 4 দিয়ে এইখানে কাভার করে কিনা, যদি কাভার না করে তাহলে কি আমরা আরো এইখানে কি ক্রসটাই বাড়ায় দিব। আর যদি কাভার করে বা কমাতে হয় তাহলে কি আমরা কমায় দেব। 10 মিলিতে হলো না, আমরা 12 মিলিতে যাব। এইটা আমরা এক্সেল শিটের সাহায্যে দেখব, এটা ক্লাস শেষের দিকে। আর বিপরীত ডিরেকশন, এই ডিরেকশন করলেই কিন্তু হবে না, এই ডিরেকশনও ঠিক একইভাবে করতে হবে। আমি তখন বলেই দিলাম যে এই সি কোনটা হবে এই ডিরেকশনে। জয়েন্ট কনফাইন্ড কখন হবে? আমার চারিদিকে যদি বিম থাকে এবং বিমের উইথ যদি কলামের 75% থাকে, চারিদিকেই এই সত্যটা ফুলফিল করতে হবে। অর্থাৎ এই দিকেও বিম থাকতে হবে। এটা আমরা প্ল্যান থেকে দেখতেছি, দেখেন প্ল্যান। তাহলে এইদিকে কনফাইন মানে কি আবদ্ধ, তাহলে চারিদিকে বিম দ্বারা আবদ্ধ থাকতে হবে এবং বিমের উইথটা কলামের উইথের 75% হতে হবে। মানে কি 75% বা তার বেশি হবে, কম হবে না। এইখানে দেখেন কি আছে। তাহলে সাপোজ এটা কি বলা যেতে পারে, মনে করেন যে এইটা হলো কত 100, তাহলে এইটা কত হবে মিনিমাম 75 অথবা 100 হতে পারে বা তার বেশিও হতে পারে, সমস্যা নেই। এবং সাইডে কি বিম থাকতে হবে। এই দুইটা যদি শর্ত ফুলফিল করে তাহলে একটু আগে যে আমরা ক্যালকুলেশন করে আসছি এএসএইচ এই ক্যালকুলেশন কি জয়েন্টের ক্ষেত্রে এসএইচ এইটা কি হাফ হয়ে যাবে, মানে হাফ পর্যন্ত আমরা নিতে পারবো এবং এইখানে স্পেসিং সর্বোচ্চ দিতে পারবো কত 150 মিলি। তাহলে এইটা যদি হয় হাফ, তাহলে ক্যালকুলেশনটা কেমন হতে পারে আপনারা একটু আইডিয়া করেন যে এইখানে কিন্তু তখন ভ্যালুটাই কিন্তু হাফ হয়ে যাচ্ছে। এইখানে ভ্যালু হাফ হলে কি দুই একটা ক্রসটাই হয়তো কম লাগবে, সেটা কি আমরা ক্যালকুলেশন করে এক্সেল এর মাধ্যমে দেখব বা আমরা ম্যানুয়ালিও দেখতে পারি। তাহলে এইখানে যেটা শর্ত বলতেছে যে চারিদিকেই বিম থাকতে হবে এবং বিম কি হবে মিনিমাম কি কলাম উইথের এই দিকের কলামের উইথের 75% বেশি এবং এই দিকে যে কলাম থাকবে এই দিকে যে বিম থাকবে সেইটারও 75% বেশি থাকবে। তখনই আমরা এএসএইচ মানে ভলিউমেট্রিক রিইনফোর্সমেন্ট এএসএইচ হাফ দিতে পারবো এবং আমরা যতই কম আসুক 6 ইঞ্চির বেশি স্পেসিং দিতে পারবো না। এটা কি আমরা এলিভেশন থেকে দেখতেছি। এখন মনে করেন চারিদিকেই বিম আছে, কিন্তু এইখানে দেখেন শর্ততে মিলে কিনা। এইখানে 18 এই 10 কি
75% হয় কিনা দেখেন। 18-র 75% কত? মিনিমাম 13.5 হতে হবে, মিনিমাম বিম উইথ। এইদিকে দেখেন ঠিকই আছে, 10 আর 12 কি দুইটার 75% কিন্তু মোটামুটি হয়ে যায়। 10 আর 12 রেশিও দেখেন খুব একটা বেশি না, হয়তো মানে 80%-এর মতো হতে পারে। তাহলে এইদিকে যেহেতু ফুলফিল করেনি, তাই এইটা কি আদেও কনফাইন? কনফাইন না। তাহলে এইখানে কি হবে? এইটা হচ্ছে প্রশ্ন, যে এইখানে তখন আমাদের কি হবে, যে ঠিক কনফাইন না হলে যা হয় সেটা হবে। মানে কি এইখানে 100% হবে এএসএস, মানে 0.5 আগে ছিল এর আগের পেজে, এইটা হবে না। যদিও চারিদিকে বিম আছে, কিন্তু জয়েন্ট কনফাইন হয়নি। জয়েন্ট কনফাইন হওয়ার সত্য কি, চারিদিক বিম থাকতে হবে এবং বিমের উইথ ডাইমেনশন বরাবর কলাম উইথের 75% বা তার বেশি হবে। তাহলে এটা এটা আমাদের নট কনফাইন্ডের ক্রাইটেরিয়া পড়ে যাবে। আবার এক্সটেরিয়র পোর্শনেও কিন্তু ঠিক একইভাবে, মানে কি কোনো একটা বিম যদি না থাকে, আরো কিছু এক্সাম্পল আমি দেখে আসতে পারি। এই যে দেখেন, জয়েন্ট নট কনফাইন্ড এক্সাম্পল আমরা কিছু দেখতে পারি, যে এইখানে দেখেন যে জয়েন্ট দুই দিকে কনফাইন আছে কিনা তাই এখানে ডাইমেনশন দেয়া নেই আর কি, কিন্তু বিম আছে, এইদিকে বিম আছে, এইদিকে বিম আছে, তখন কি 100% হবে। কনফাইন না হলে এইখানে 100% এএসএইচ। এখন এএসএইচ কি, এইখানে দেখেন যে এএসএইচ 100%, একটু আগে আমরা ক্যালকুলেশন করে আসছি, আবার দেখাই। এই যে এইটা ক্যালকুলেশন, এটা 100% হচ্ছে। সাথে কি এইখানে এর আগে ছিল দেখেন 6 ইঞ্চি সর্বোচ্চ হবে, 6 ইঞ্চি সর্বোচ্চ হবে, কিন্তু এখন কিন্তু ওই রকম কোনো ফর্মুলা নাই। এখন একটু ফর্মুলাটা চেঞ্জ আছে। এইটার স্পেসিং কত হবে? 0.25, মানে কি কলামের যে ছোট ডাইমেনশন C1 C2, এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে C1 C2 16-24, তাহলে 16 কি L ভাগ 16/4, মানে কি 4 ইঞ্চি পর পর এটা হবে, এটা আমরা দিতে পারবো। পরে কি 6 গুণ লং বাড্ডায়, তাহলে এইটা কি 6 গুণ লং বাড্ডায়, তাহলে 6 গুণ লং বাড্ডায় এখানে 20 মিলি যদি দিই 5 ইঞ্চি পর পর, এইটা দিব, দিয়ে আমরা ভলিউমেট্রিক রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব। এইখানে করে আমাদের যা আসে, যে কয়টা স্টিরাপ আসে, সেইভাবেই কিন্তু আমরা ওইখানে জয়েন্ট কাভার করব। জয়েন্ট শেয়ার স্ট্রেংথ কত হবে? জয়েন্ট শেয়ার স্ট্রেংথ এইখানে দেখেন, দা নমিনাল শেয়ার স্ট্রেংথ এইখানে বলা আছে জয়েন্ট কনফাইন অন অল 4 ফেস, যদি চারিদিকে কনফাইন থাকে, একটু আগে আমরা যেটা দেখেছি চারিদিকে কনফাইন থাকলে কত, 20√FC' AJ, এইটা হচ্ছে ফর্মুলা। আর যদি জয়েন্ট কনফাইন 3 ফেস অথবা অপোজিট 2 ফেস থাকে, তাহলে এইটা হবে। আর যদি জয়েন্ট আমাদের অন্য কেসে পড়ে, মানে অন্য কোনো কেসে পড়লে কি আদার ক্রাইটেরিয়া পড়ে যাচ্ছে। এইখানে কত হচ্ছে 12। আমরা একটু আগে যে জয়েন্টের যে ফর্মুলা, জয়েন্টের যে শর্তগুলো পড়েছি, সেই জয়েন্টের শর্তগুলো কিন্তু এইখানে উল্লেখ করা আছে। তাহলে এই শর্ত অনুসারে আমাদের জয়েন্ট ফুলফিল করতে হবে। মানে প্রথমে বলতেছে কি বিমের উইডথটা ঠিক থাকতে হবে এবং চারিদিকে কি হবে, বিম থাকবে, তখন কিন্তু এটা ফুলফিল হয়ে যাচ্ছে, মানে তখন জয়েন্টকে কনফাইন বলতেছি। আর এখানে কখন কত নমিনাল শেয়ার স্ট্রেংথ দিব সেটা বলতেছে। তাহলে আমি আগায় যাই। এইখানে আমাদের মোটামুটি জয়েন্ট উইথ কত হবে, জয়েন্ট এরিয়া কেমনে কি নিব সেটা বলতেছে। তাহলে ইফেক্টিভ জয়েন্ট এরিয়া আমরা দেখেন, আমরা এইখানে পরে বুঝি, এইখানে আগে বুঝি, যে এই ডিরেকশনে আমরা ক্যালকুলেশন করতেছি। তাহলে এই ডিরেকশন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এইখানে এক্স কতটুকু অফসেট আছে, এইদিকে কতটুকু বিম অফসেট আছে কলাম থেকে, এদিক কতটুকু, এই দুইটার মধ্যে আমরা মিনিমামটা কনসিডার করব। এখন মিনিমাম করতে গিয়ে মনে করেন এইদিকে একদম ফ্ল্যাশে আছে, মানে 0, তখন কিন্তু 0, মানে একটা আছে মনে করেন 2 ইঞ্চি, একটা আছে 1 ইঞ্চি, অথবা একটা 0, তাহলে 0। এখন জয়েন্ট উইথ একটা জাস্ট আমরা কমন সেন্স চিন্তা করি, যে জয়েন্ট উইথ কখন বেশি হবে বা ইফেক্টিভ এরিয়া কখন বেশি হবে। এইটা মনে করেন যে মধ্যে দিয়ে নাই, এই বিমটা মধ্যে দিয়ে নাই, এক সাইড দিয়ে আছে, তখন কিন্তু ধাক্কা দিলে সহজে ভাঙার সম্ভাবনা, মানে যে প্রেসার পড়বে তার চেয়ে কিন্তু মধ্যে দিলে কিন্তু বেশি প্রেসার লাগবে, সেইটাই এইখানে কিন্তু করা আছে। দেখেন আমরা এই ডিরেকশনে যেহেতু ক্যালকুলেশন করতেছি, এই ডিরেকশনের বিমের উইথকে আমরা বি বলতেছি,
আর এই বরাবর যে প্যারালাল বরাবর যে আমাদের কলামের ডাইমেনশন সেটাকে এইচ বলতেছি। এখানে 3D তে দেখেন ঠিক এই রকমই বলা আছে। এই যে এই বরাবর দেখেন যে বিমের উইথ, এই বরাবর আমরা ক্যালকুলেশন করতেছি, তাহলে বিমের উইথ এবং এইচ কোনটা এইটা। আর এজে এইখানে এজে বলতেছে যে এই এরিয়াটাই এজে। আর ইফেক্টিভ জয়েন্ট উইথ কত হবে, মূল ফর্মুলা দেখেন বি প্লাস এইচ। তাহলে এই যে এই বি প্লাস এই কলামের যে এই দিকের ডাইমেনশন এইচ, এবং এইটার চেয়ে কম হবে অথবা এইটার সমান হবে। এটা যতই বেশি হোক, অর্থাৎ দুইটার থেকে আমরা মিনিমাম যে ভ্যালু সেটা নিব। বি প্লাস 2x আমরা এর আগে এক্স কি সেটা আমরা দেখে নিয়েছি। তাহলে ইফেক্টিভ জয়েন্ট এরিয়া আমরা ঠিক ওই ক্যালকুলেশনটাই এখানে করতেছি। এইখানে দেখেন যে বিম কলামের এই ডাইমেনশনটা দেয়া আছে 15, বিমেরটা দেয়া আছে কত 12, এইদিকে 0.5 ইঞ্চি ভেতরে, এইদিকে 2.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে বি কত নিলাম, বি নিচ্ছি 12, আর এইচ কত, এইচ হচ্ছে 20, সেই 20 নিলাম। আর পরে বি 12 টু এক্স, এক্স কোনটা নিলাম আমরা 0.5 আর 2.5 এর মধ্যে মিনিমামটা নিলাম, সেটা হচ্ছে 0.5। আর জয়েন্ট ডেপথ এটা তো এইচ, আমরা বললাম যে এইচ এটা হবে। আমরা ক্যালকুলেশন করতেছি এই ডিরেকশন, ওয়াই ডিরেকশন। তাহলে ইফেক্টিভ জয়েন্ট এরিয়া এজ এ ইকুয়াল, এই যে এইখানে উইথ যত বের হয়েছে 13 গুণ এই এইচ, এই যে এইচ 260 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখন আমরা নেগেটিভ মোমেন্টটা বের করি ফর টপ দা ফোর্স ইন স্টিল। আমরা কথা কম বলে কাজে আগা যাই। T1 ইকুয়াল এস নেগেটিভ, মানে এই ডিরেকশনে আমাদের ওপরের রড যেটা বিমের ওপরের রড সেটাই কি নেগেটিভ, সেটা নিচ্ছি। এবং এইখানে কত 1.25 এখানে বিএনবিসির রেফারেন্স থেকেই নেওয়া হয়েছে। আর এফওয়াই, তাহলে এফওয়াই কি আমরা জানি যে স্টিলের কত পিএসআই বা কেএসআই, তাহলে 1.25 নিলাম। আর এএসটা আমরা নিচ্ছি, এএস কত 1.55। এই যে এইখানে দেখেন 11 সেকশন 11, এইখানে সেকশন 11টা দেয়া আছে, মানে এইখানের যে রড সেটা এইখানে দেয়া আছে। এইখানে দেখেন যে ওপরে কয়টা রড দেয়া আছে, 5টা 16 মিলি। তাহলে 5 গুণ 16 মিলির এরিয়া কত 0.31, মানে কত 1.55 ইঞ্চি স্কোয়ার। সেইটা আমরা এখানে আনতেছি। আর ইন্টু এ পয় কত 60, তাহলে ফোর্স কত বের হলো 116.25 কিপস। এরপর আবার আমরা এ বের করতেছি 1.25 এএস এ পয়, মানে কি এই T1টাই এখানে বসিয়ে দিচ্ছি, সেটা আসলো 0.85 এফসি প্রাইম বি। তাহলে 0.85 এফসি প্রাইম আমরা 4 KSI ধরতেছি। বি কি বিমের উইথ, আমরা যেহেতু এই ডিরেকশন তাই এই ডিরেকশনের বিমের উইথ। তাহলে আমরা পেলাম কত প্রায় 3 ইঞ্চির মতো। এখন নেগেটিভ মোমেন্ট আমরা ক্যালকুলেশন করতেছি 1.25 ASFY, অর্থাৎ এই T1 ডি। এইখান ডি এর এইখানে স্টার মার্ক কেন দেয়া আছে দেখেন, যে ওপরে কয় লেয়ারের রড, ওপরে কিন্তু 2 লেয়ারের রড। তাহলে এই সবগুলো রডের সেন্ট্রয়েডে কি, এই সেন্ট্রয়েড থেকে এই নিচ পর্যন্ত কি নেগেটিভ ডি, নেগেটিভ ডেপথ। আর এর পরের পেজে দেখেন পজিটিভ ডেপথ কি, ওপর থেকে নিচের রডের মিডিল পর্যন্ত। এইখানেও তো একই জিনিস, যে রডের সেন্ট্রয়েড, এইখানেও রডের সেন্ট্রয়েড, যেহেতু এক লেয়ার তাই দেখেন ওপর থেকে নিচে রডের সেন্টার পর্যন্ত আসতেছে। আর এইখানে যেহেতু 2 লেয়ার তাই নিচ থেকে ওপরের রডের সেন্ট্রয়েড পর্যন্ত যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু নেগেটিভ ডিটা কম হচ্ছে পজিটিভ ডির তুলনায়। এইটা বোঝানোর জন্য এইখানে স্টার মার্ক দেওয়া হয়েছে। তাহলে দেখেন যে এইখানে আমরা T1 এইখানে ভ্যালু এনে দিচ্ছি, ডি কত, ডি দিলাম। এখন এ এর আগে বের করেছি ভাগ 2, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 128.122 কিপ ফিট। এরপর আবার পজিটিভ বের করতেছি। পজিটিভ কখন বের করব, যখন এই পাশে বিম আছে, এই পাশে যদি বিম থাকে তখনই, মানে অপোজিট বিম থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা পজিটিভ ক্যালকুলেশন করব না। তাহলে পজিটিভ ঠিক একইভাবে করতেছি, আশা করি এইটা আর বোঝাতে হবে না, শুধু এই পজিটিভ রডটা আসতেছে আর ডিটা কি চেঞ্জ হচ্ছে। এরপর ডেভেলপ শেয়ার ফোর্স ইন দ্য জয়েন্ট। তাহলে মোমেন্ট আমরা এমইউ ইকুয়াল এই দুইটার আমরা এভারেজ করে নিচ্ছি। আর যদি শুধু একটা থাকতো নেগেটিভ, তাহলে কি মোমেন্ট এটাই হতো, তাহলে এই পজিটিভটা আর আসতো না।
দুইটার এভারেজ করে 107 পয়েন্ট ওই 108 আর কি। তাহলে শেয়ার দ্য শেয়ার ইন দ্য কলাম অ্যাবভ ইজ ভিএইচ 2mu ভাগ ln। ln বোঝানোর জন্য এইখানে রাখা হয়েছে যে ক্লিয়ার হাইট, কলামের যে ক্লিয়ার স্প্যান সেটা এখানে বোঝানো হয়েছে। তাহলে 2mu, m কত, এই যে মোমেন্ট 108 ভাগ কত ln ক্লিয়ার হাইট কত আমরা দিয়ে দিছি, তাহলে 25.9 26। নেট শেয়ার ফোর্স অ্যাট দ্য জয়েন্ট ইন দ্য অ্যাক্সিস, এই অ্যাক্সিসে, তাহলে ভিইউ ইকুয়াল T1 যোগ T2 বিয়োগ ভিএইচ। আমরা ডেভেলপ শেয়ার ফোর্স পেলাম কত, 161 কিপ। তাহলে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি চেক দিব। এখন আমরা শুরুতেই কিন্তু দেখেছি যে এইখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল যে আমরা জয়েন্ট কনফাইন অল 4 ফেজ, যদি 4 ফেজ কনফাইন থাকে তখন কি হবে, যখন 3 ফেজ থাকে তখন কি হবে, অথবা একটার অপোজিট থাকে তখন কি হবে, অথবা কি অন্য কেসে কি হবে। তাহলে আমরা দেখেন যে এইখানে দ্য নমিনাল শেয়ার স্ট্রেংথ আমরা নিলাম কত, ভিএন ইকুয়াল 20, মানে চারিদিকে আমরা কনফাইন মনে করতেছি, যদিও এক ডিরেকশন ক্যালকুলেশন আমরা দেখাচ্ছি। ফাই কিছু আমরা শেয়ার রিডিউস করে নিলাম, শেয়ার স্ট্রেংথ রিডিউস করে নিলাম 0.85 গুণ দিয়ে। ফাই ভিসি ইকুয়াল 0.85, এই যে 20 এফসি প্রাইম, এই যে এফসি প্রাইম আমরা বসিয়ে দিলাম। এবং আছে কত, 280 কিপ কি শেয়ার ক্যাপাসিটি। আর আমাদের ডেভেলপ কত, 161। ডেভেলপ কখন করছে, এই যে এইখানে দেখেন যে এত ডেভেলপ করছে 161, মানে আমাদের এই জয়েন্টটা পাস করেছে। সেইটা কি, দা শেয়ার স্ট্রেংথ ক্যাপাসিটি রেশিও, এইখানে দেখানো আছে রেশিও অনুযায়ী ইটেপসে যেভাবে দেখায়। এখন আমি ছোট্ট করে একটু দেখায় শেষ করি, আমি এক্সেল থেকে একটু দেখাই যে আমাদের এইখানে এক্সেল থেকেই জিনিসটা ঠিক চেক দিব। কিভাবে চেক দিব, প্রথমে জয়েন্ট, এই এক্সেল কিন্তু একদম যে ফুল কমপ্লিট ডেভেলপ করা এমন না, তারপর আমি একটু বলি। এখানে এফসি প্রাইম, এফওয়াই সবকিছু আমরা বসিয়ে দেব। দিলে কি এইখানে এক্সটেরিয়র না ইন্টেরিয়র, এই যে এই দিকে আর থাকলো না, এই দিক যদি আমি মনে করি যে নাই তাহলে থাকলো, তাহলে এই দিকে আমি দিলাম, মনে করেন যে এইদিকে 3 দিকে সাপোর্ট আছে এবং এইখানে রড কিন্তু আমি দিয়ে দিতে পারি। তাহলে এইখানে আমি 0 দিলে এটা ব্লার হয়ে যাবে। এই নিয়মগুলো আপনারা ক্লাসে দেখতে পাবেন। এখন শুধু আমি বোঝাচ্ছি যে এটা এত পেরেশানের কোনো বিষয় নাই, শর্টকাটে করতে পারবেন। এখানে ফ্লোর হাইট, এখানে হয়তো ফ্লোর হাইট লিখে দেওয়া হবে। এইটা কি স্টোন না খোয়া দিয়ে করব, সেটা আমরা দিয়ে দিতে পারি। সেটা দিলে কিন্তু এখানে আমাদের ইরর দেখাচ্ছে, মানে ডাইমেনশনটা ফেল করতেছে, মানে এই পুরো সেটটাই কিন্তু এইখানে ইনক্লুড করা হয়েছে। দেখেন 20 ইঞ্চি ডাইমেনশন দিয়েও পাস করতেছে না। তাহলে এইখানে কতটুকু অফসেট আছে, তারপর এইখানে কিন্তু ঠিক এইখানের সাথে সাথে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে যে কলাম ডাইমেনশন পাস কিনা। এখানে দেখেন যে প্রত্যেকটার সাথে এই এ বি বা যাই বলেন প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এখানে থিওরি আকারে চেঞ্জ হবে। আর এইখানে দেখেন কিন্তু ফেল করে গেছে। আর যেহেতু এইখানে বিম নাই, তাই কিন্তু এই ওয়াই ডিরেকশনে কিন্তু এইখানে ওয়াই ডিরেকশনে পজিটিভ যে রডের হিসাব সেটা কিন্তু পজিটিভ মোমেন্টে ক্রস দিয়ে দিছে। আর যদি আমরা এখানে টিক দিয়ে দিই তাহলে কিন্তু এইখানে উঠে গেছে, মানে তখন ক্যালকুলেশনটা করতেছে। আর এইখানে বলতেছে কি অ্যাডুকেট না, তাই না। পরে দেখেন এইখানে কি 2 ডিরেকশনের জন্যই দেয়া আছে। আমরা এই ডিরেকশনে যদি বিম হাইট ডিফারেন্ট হয় তখন কিন্তু আমরা এইখানেও কিন্তু চেঞ্জ করতে পারবো। আপাতত আমরা এত কিছু না দেখি, এরপর আমরা একটু দেখাই যে এইটার এত চিন্তা নাই। পরে কি এলডিএস, এলডিএস এখানে আমাদের চেক করতে হচ্ছে। আমি এলডিএস চেক করা লাগতেছে কখন, যখন ইন্টেরিয়র, তাহলে আমি কোনো একদিকে অফ করে দিই, এইদিকে অফ করে দিই, তখন আমার এলডিএসটা দেখেন এইখানে রড আছে কয়টা, ওপরে 2টা নিচেও 2টা। আমি যদি রড আরো বৃদ্ধি করে দিই ওইখানে কিন্তু সেটা ফিগারে শো করবে। তাহলে আমি এখানে দেখেন বৃদ্ধি করে দিই, এখানে আমি 4টা দিচ্ছি, দেখি শো করে কিনা। হ্যাঁ দেখেন রড কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইখানে কয়টা রড অ্যালায়েবল বা কয়টা একসেপ্ট হচ্ছে, সেইখানে কিন্তু প্রত্যেকটা শুধু একটা এলডিএস ঠিক আছে, বাদ বাকি প্রত্যেকটাতেই কিন্তু ফেল করছে। আর এইখানে একটা আলাদা করে দেয়া আছে
যে এই রটের এই আউটার ফেস থেকে এইখানে কত হবে, মানে একটু আগে আমরা ক্লাসে যেটা দেখেছি যে এইটা আমরা এডিটেবল, এই যে এই রড আমার শেষ পর্যন্ত যাবে কিনা সেটা আমি এইখানে বসাতে পারবো। তাহলে এইখানে কি, এইটা তো এলডিএস আমাদের ফিগার সেন্স হচ্ছে কোনটা কোনটা পাস সেটা বোঝাচ্ছে। আর দুই দিকেই যদি আপনার না থাকে তখন কি দুইবারে চেক দিতে হবে, তখন এইখানে চেক বোথ অপশন দুই দিকে দেখেন, তখন কিন্তু এই যে ফিগার টিগার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কয়টা পাস কয়টা ফেল সব বুঝতে পারতেছি। এখানে দেখাচ্ছে এখানে প্রত্যেকটা ফর্মুলা আছে থিওরি আকারে, সাথে সাথে কি এই যে এএসএইচ চেকটা আছে, যদি ইন্টেরিয়র হয় তখন হাফ হচ্ছে, যদি আমাদের কনফাইন হয় তখন এটা আমরা হাফ দিতে পারতেছি। আর এইখানে কি আমরা কত মিলি দিচ্ছি, কয়টা দিয়ে পাস করাচ্ছি, এখানে দেখেন পাস করছে, তাহলে আমি দুইটা দিই, দুইটা দিলে ফেল করে, তাহলে কি এইদিকে আমার তিনটা স্টিরাপ দিতে হচ্ছে, অথবা আমি মেন স্টিরাপটাই চেঞ্জ করব। এবং কি এইখানে আমার ক্যালকুলেশনটা আছে। আর আমি যদি এই মূল ফর্মুলা কোনো সময় অফ করতে চাই যে পরের ফর্মুলা কাজ করবে, তখন কিন্তু অফ হয়ে যাবে। তাহলে এই মোটামুটি প্রেজেন্টেশন আপাতত। তবে এইখান থেকে আমি একটু শেষ করি, যে এইখান থেকে আমরা ড্র দিতে পারবো, ড্র দিয়ে এইখানে 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। এখন আমরা এইখানে দেখেন 311, তাহলে এই 311 এটা মান্য করে কিনা, এটা আমি যে এইখানে দেখাইছি আদেও ক্যালকুলেশন ঠিক আছে কিনা, বা এই যে কলামের উইথ 381 মিলি কিনা, আমি এই দুইটাতে ক্লিক দিচ্ছি। এই যে এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে এই শীটের মানে কাজ। আর এখন যদি প্রশ্ন নিয়ে আমরা আসলে আমাদের কোর্স সংক্রান্ত আমাদের একটা কোর্স চলতেছে, সেই কোর্স বিষয়ে আমরা বলবো। এখন আমি প্রশ্ন নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের যে এই যে 15 স্টোরি আমাদের যে ইটার যে কোর্সটা, হ্যাঁ এটা তো অ্যাডভান্স লেভেলেরই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে শুধু ইটার সংক্রান্ত তথ্যই দেওয়া হবে, না আমাদের হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এখানে দেখানো হবে, একটু যদি জানাতেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু কোর্স বিষয়ে বলি। আমাদের এইটা একটা কোর্স টাইটেল মাত্র, যে 15 স্টোরিজ বিল্ডিং, এইখানে 16 তলাও বিল্ডিং ডিজাইন করা হতে পারে, 15 তলাও করা হতে পারে, তবে মিনিমাম 15-16 এরকম বিল্ডিং করা হবে। তবে এইখানে যে একটা বিল্ডিংই দেখানো হবে এমন না। যেমন আমি একটু বলি যে বিএনবিসি যদি আমরা ফুলফিল করতে যাই, আমাদের কিন্তু বহু কিছু করতে হয়। যেমন এইখানে প্রথমত আর্থকক উইন্ড লোড সবকিছু মেনে এরপর কি আমরা ক্যালকুলেশন করলাম টরশনাল ইরেগুলারিটি চেক, প্ল্যান ইরেগুলারিটির মধ্যে 5টা, তারপর ভার্টিক্যাল ইরেগুলারিটির মধ্যে 5টা, এই প্রত্যেকটা চেক আমাদের কি ফুলফিল করতে হবে। এই ফুলফিল করার জন্য কিন্তু যেমন রিইনটেন কর্নার, যেমন এল শেপের বিল্ডিং কিন্তু সব বিল্ডিং না। তাহলে এইটার কি ধারণা নিব। তারপর বিল্ডিং সেপারেশন চেক কখন দিব। তাহলে এই রকম আমরা প্রবলেমগুলো নিব। একটা বিল্ডিং আমরা A to Z ইনশাল্লাহ দেখাবো, ডিজাইন এবং ডিটেলিং। আর বাদ বাকি কি করব, আরো কিছু প্রজেক্ট আমরা আনবো। এখানে আমার টার্গেট মিনিমাম 3টা প্রজেক্ট নিয়ে কাজ করা। একটা প্রজেক্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, যে প্রজেক্টের একদম শুরু থেকে শেষ। আর বাকি প্রজেক্টগুলো নিয়ে কি আমরা আলোচনা করব, যে এইটা ইটেপস কেমনে পাস করে, এইটা কেন এই কোডটা মানতেছে না, তাহলে কিভাবে মানাতে হয়, তাহলে এই বিষয়গুলো দেখানো হবে। আর আপনারা যে এক্সেল শিট দেখতেছেন এইখানে, এইখানে বিএনবিসি মেনে সব কিছুই মোটামুটি করা যাবে। বিশেষ করে মানে চেকগুলো এইখানে দেয়া আছে। এই এক্সেল শিটটা এইখানে যারা কোর্সের অন্তর্ভুক্ত তারা একদম ফ্রি পাবে, শুধু এই ড্রয়িং অপশন ছাড়া, কারণ এই ড্রয়িংটা এখনো ডেভেলপ হয়নি। ভাই আমার এটা ছিল যে এখানে তো হ্যান্ড ক্যালকুলেশন দেখানো হবে না, তাই না? নাকি হ্যান্ড ক্যালকুলেশন এখানে ইনক্লুডিং করা হবে? হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন বলতে এইখানে যেমন মনে করেন যে মিনিমাম স্ল্যাব থিকনেস কেমনে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় এটা দেখানো হবে। তারপর মনে করেন যে
এই যে এইটারই হ্যান্ড ক্যালকুলেশন যতটুকু আছে, এক্সেল কেমনে বানানো হয়েছে, এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো থাকবে। তারপর সাবগ্রেড মডুলাস কেমনে বের করতে হয়, মানে হ্যান্ড ক্যালকুলেশন যেটা একদম খরচ পর্যায়ে সেটা থাকবে। কিন্তু মনে করেন যে একদম যে প্রত্যেকটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যান্ড ক্যালকুলেশন এরকম থাকবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পিডিএফ আকারে জি, পাবো? হ্যাঁ জি। ভাইয়া জি, আপনাদের কি হচ্ছে এই কোর্সে কি হচ্ছে সিসমিক অ্যানালাইসিসটা কি অ্যানালাইসিস করা হবে, নরমাল অ্যানালাইসিস নাকি ডাইনামিক অ্যানালাইসিস, কোনটা দেখানো হবে বা কিভাবে? আচ্ছা, ডায়নামিকের জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে। এখন আমাদের এই কোর্সে সাধারণত যেমন আমাদের টার্গেট মোটামুটি সব বিএনবিসির প্রবলেমগুলো কভার করতে গেলে এই মোটামুটি 12টা ক্লাস এখানে আমরা অঙ্গীকার দিয়েছি, বুঝছেন? কারণ 12টা ক্লাসে এইটা আমার মনে হচ্ছে শেষ হবে না। তাহলে এইটা 18টা ক্লাসের মতো লাগবে, এবং এইটা ইনশাল্লাহ আমরা কিউলানের পক্ষ থেকে দিব, সাপোর্ট দিব। তাহলে এইটা যদি 18টা ক্লাস হয়, এর মধ্যেও যদি কাভার না হয় তাহলে হবে না। আর সাধারণত ওইটা বিষয়ে আলোচনা করা হবে, এমন না যে একদমই করা হবে না, তবে আলোচনা করা হবে। যদি আমরা সুযোগ পাই আমরা দেখাবো, কিন্তু এইখানে আমরা অঙ্গীকারবদ্ধ না। এইখানে দেখেন যে আমরা কি কি চেক দিব, কি কি করব, এখানে দেখেন যে কি কি আছে কি কি নাই। এখানে দেখেন মোটামুটি দেয়া আছে কি একটা 15তলা বিল্ডিং পুরোটাই করানো হবে। তারপর আরো কিছু আপনার প্রজেক্টও দিতে পারেন, এখানে বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করা হবে। তারপর এই যে বিল্ডিং ইরেগুলারিটি 5টা, যে আমার বিম এবং কলামের জয়েন্ট থেকে যে যে চিকন করে আমাদের যে রডটাকে বাঁকা করে ভিতর থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ জি, এটা কি আমরা প্র্যাকটিস করতে পারি? হ্যাঁ হ্যাঁ 1:6 এ বাঁকা করেন। যে 1:6 স্লপ মেনটেন করে আর কি আমরা এটা বাঁকা করে নিতে পারবো না? হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমাদের প্রবলেম যেহেতু আমাদের ডাইমেনশনে কাভার করে না, কলাম যদি একদম রড সোজা যায় সেটা তো নিঃসন্দেহে বেটার। এখন না পারলে বাঁকা করেন 1:6 এ। মাহবুব ভাই, হ্যালো, হ্যালো মাহবুব ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই আগে যিনি প্রশ্ন করলেন ওনার প্রশ্নটার ধরন ছিল যে এটার অ্যানালাইসিসের টাইপটা কি হবে, স্ট্যাটিক অ্যানালাইসিস না ডাইনামিক অ্যানালাইসিস হবে। তো বিষয়টা হচ্ছে 15-16 তলা বিল্ডিং যদি আপনি কাভার করেন, সেটি বিএনবিসি কোড অনুসারে ডাইনামিক অ্যানালাইসিস ডিমান্ড করে কিনা। আচ্ছা, আমাদের যদি ডাইনামিক অ্যানালাইসিস লাগে আমরা দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, আমরা সেটি ওই হ্যাঁ, যেমন আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি, ওইখানে মানে আমাদের এই বিল্ডিং ডিজাইন করতে গিয়ে যা লাগে আমরা তাই দেখাবো। এইখানে কিন্তু দেখেন এইখানে বহু কিছুই লেখা আছে, যেমন ইট্যাপস লেখা আছে, সেপ লেখা আছে, অটোক্যাড লেখা আছে, এক্সেল লেখা আছে। মানে কি মোটামুটি এই সব কয়টাই লাগবে। এইখানে ডিটেলিংও দেখানো হবে, এমনকি আপনাদের কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া হবে যে আপনি প্রপার ওয়েতে কাজটা পাচ্ছেন কিনা, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই কোর্সের মধ্যে আপনি কি বিএনপিসি সম্পর্কে আলোচনা করবেন কিনা, নাকি শুধু একটা বিল্ডিং এটাকে মানলাম? মানে আমি বলতেছি যেমন ধরেন ফ্রেম গুলা, অর্ডিনারি মোমেন্ট রেজিস্ট্যান্ট ফ্রেম অথবা স্পেশাল মোমেন্ট রেজিস্ট্যান্ট ফ্রেম অথবা ডুয়াল সিস্টেম, এগুলা সম্পর্কে কি আলোচনা করা হবে কিনা, মানে পুরো বিএনপিসি টাইপ সম্পর্কে, নাকি শুধু হ্যাঁ, এই বিল্ডিংটা যে ক্যাটাগরিটা পড়ছে শুধু ওইটা নিয়ে আপনি কাজ করবেন? না ভাই, এই বিল্ডিংটা যে ক্যাটাগরিতে ওইটা না। পিএনবিসি তে যে যে প্রবলেম মানে আছে, আমি যেমন বুঝাইলাম যে বিল্ডিং সেপারেশন চেক, আপনার এমনিতে বিল্ডিং সাধারণ বিল্ডিং এ তো সেপারেশন চেক দিতে হয় না, তখন দিতে হয় কি পাশাপাশি যদি দুইটা বিল্ডিং থাকে অথবা এল শেপ বিল্ডিং, তখন আমরা সেপারেট করে বিল্ডিং সেপারেশন চেক দিচ্ছি। মানে আমরা প্রবলেম তৈরি করে নিয়ে সবই দেখাবো। বিএনবিসির মোটামুটি সবকিছুই কাভার করা হবে। আর আমার লেকচার যদি কেউ এর আগে দেখে, আমার লেকচারে থিওরিটা বেশি থাকে, থিওরি পার্টটা বেশি থাকে। তা আশা করি এখানেও থিওরি পার্ট বেশি থাকবে, ক্যালকুলেশন পার্টও বেশি থাকবে। কিন্তু এইখানে আমরা অঙ্গীকারবদ্ধ না, এইখানে ক্যালকুলেশনের যে পার্ট সেটা আমরা অঙ্গীকারবদ্ধ না। এইখানে ক্যালকুলেশন মেজর মেজর দেখানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আচ্ছা যেমন আমরা হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো আমরা যারা স্টেট ট্রুথ অ্যানালাইসিস করি,
তো স্টেট টু অ্যানালাইসিস কি এখানে মার্চ করা সম্ভব না, নাকি না শুধু ইটাপস অ্যানালাইসিসটা করতে হবে? দুঃখিত ভাই, আমরা শুধু ইট্যাপস, সেট এসব নিয়ে এখানে আলোচনা করব। স্ট্যাট প্রোটা এখানে আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, স্টেট টু তো আমরা করলাম, বাট স্টেট টু যে রেজাল্টটা নিয়ে আসে এখানে ইনপুট দেওয়ার মতো আপনার অ্যাক্সেস সেটগুলো কি এটা কভার করবে না নাকি? আমি স্টেট টু আলাদা কথা বলতেছি না। না, আরসিসি স্ট্রাকচার এইখানে আমার যে শীট ডেভেলপ করা আছে এইখানে আমি জানি না যে স্ট্যাট প্রোতে করা যায় কিনা। তবে এইখানে একটা কমপ্লিট প্যাকেজ পাবেন যেখানে সবকিছুই মোটামুটি এখানে চেক দিতে পারবেন। যেমন এখানে মনে করেন লোড কম্বিনেশন কপি নেবেন, এই ক্লিক দিবেন কপি, মানে আপনার ঝামেলা কম। ক্লিক দিবেন কপি, খেয়াল করে দেখেন সবকিছুই ডেভেলপ করা আছে। টরশনাল ইরেগুলারিটি হলে কি করবেন, তারপর ইসেন্ট্রিক ওভারলেন্থ। মাহবুব, হ্যাঁ জি স্যার। একটু বলি যে তোমার ওই স্টেট প্রোতে যদি অ্যানালাইসিস করে কোনো সমস্যা নেই, ওইখানে অ্যানালাইসিস তো সব জায়গায় একই, সেম, কোনো পার্থক্য নাই। মেইনলি ওই মানে তোমার জয়েন্ট শেয়ার চেক টেক যেগুলি এই ট্যাপসের যেমন সরাসরি দিয়ে দেয়, অনেক মানে স্টেট প্রোতে হয়তো অনেক সময় এরকম সরাসরি পাওয়া যায় না। স্টেট প্রোতে তো যে সেটা সেই জন্য এই মানে স্টেট প্রো অ্যানালাইসিস থেকে তোমার ফোর্স গুলি যে প্যারামিটার গুলি দরকার সেগুলি নিয়ে এক্সেলে বসায় ওইটা চেকটা দিতে হবে, এই আর কি। এটা এটা করা যাবে, জি স্যার, করা তো যাবে, কিন্তু করা যাবে সেটা, কিন্তু মানে তুমি দেখাতে পারবে না আর কি। এটা তুমি যে এখানে কোর্সটা করাবা সেটা যখন উনি কমপ্লিট করলে উনি নিজেই পারবে, কারণ যেহেতু উনি পারে, স্টেট প্রো পারে, উনি পারবে, সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আমরা কি এখানে নন লিনিয়ারটা কি দেখানো হবে? আসলে আমি বলি, এটা এই যে মাহবুব যে কোর্সটা অফার করতেছে এটা হচ্ছে 12 ক্লাস না, মানে জি স্যার, টেন্টেটিভ 12 ক্লাস। আমাদের এই কোর্সগুলো অনেক সময় 12 ক্লাস বললে 12 ক্লাস থাকে না, অনেক সময় 15 ক্লাস হয়ে যায়। এটা হইতে পারে, তাই না? কি জি বলো? স্যার, এমনটাই হবে আশা করি। মানে এটা তো আসলে ওইভাবে করা যায় না, মানে নির্দিষ্ট রাখা যায় না, বেশি হয়। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই 12 ক্লাস আর নন লিনিয়ার আসলে আমাদের এই প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে নন লিনিয়ার আসলে দরকার হয় না। নন লিনিয়ারিটি কনসিডার করে এই সফটওয়্যারগুলি ডেভেলপ করে লিনিয়ারের মধ্যে নন লিনিয়ারের ইফেক্টটা নিয়ে আসা। নন লিনিয়ারটা মেইনলি লাগে হলো যে বড় বড় প্রজেক্টে এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে তাদের এটা লাগে। প্রফেশনাল কাজে রিসার্চ চলতেছে এই জন্য বলছি আর কি। হ্যাঁ বুঝছি, রিসার্চের কাজ তো আর এখানে রিসার্চের কাজ তো আর এখানে হবে না, এটা ওরা দেখাইতেও পারবে না। এই যে এটা দেখাতে গেলে দেখা যাবে যে এটা মানে কোর্স 40 ঘন্টা 50 ঘন্টায় শেষ হবে না। তো যাই হোক, এটা হবে না, নন লিনিয়ার হবে না। ডাইনামিকটাও মানে সে দেখাই দিবে, বাট কতটা মানে কতটা বিস্তারিত বলতে পারবে আমি শিওর না। কারণ এই একটা 15 তলা একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে দেখা যাবে যে বিএনবিসির মোটামুটি সব ধরনের জিনিসই এর ভিতরে চলে আসবে, মানে হ্যাঁ, কান টানলে মাথা চলে আসে এরকম আর কি। এরকম চলে আসবে। চলে আসলে এখন সে বিএনবিসি কোর্সটা কমপ্লিট করতেই তো মানে 20-40 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য ও যেটা টার্গেট করছে সেটা হচ্ছে 15 তলা বিল্ডিংটাই ডিজাইন করা হবে বিএনবিসি 2020 অনুযায়ী। তাহলে বিএনবিসি 2020-তে এই বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কোন জায়গায় কোন ফর্মুলা কিভাবে আসতেছে, কোনটা কিভাবে ইফেক্ট হচ্ছে সেগুলি সে নিয়ে এসে দেখাবে। মানে এই স্টাইলেই কোর্সটা হবে আর কি। মানে অর্থাৎ এক্সাম্পল ওরিয়েন্টেড কোর্সটা হচ্ছে, মেইনলি এক্সাম্পল ওরিয়েন্টেড। যে মানে বিল্ডিং এরিয়া আমি 15 তলা বিল্ডিং এ ডিজাইন করতে যাচ্ছি, এটাই আমাদের অবজেক্টিভ। বাট এটা করতে গেলে আমার এখন বিএনবিসি 2020 অনুযায়ী উইন্ড লোড বের করতে হবে, এটা করতে গেলে আমার আর্থকোয়েক লোড বের করতে হবে, এটা করতে গেলে আমার জয়েন্ট শিয়ার চেক দিতে হবে, এটা করতে গেলে আমার এই ডিফ্লেকশন চেক দিতে হবে, ডিপ চেক দিতে হবে। তাহলে এগুলি সবই তো আবার বিএনবিসি তে রিকোয়ারমেন্ট আছে। তাহলে আলটিমেটলি বিএনবিসি নিয়ে ডিসকাস করতে হচ্ছে না। এইভাবেই জিনিসগুলি আসবে আর কি, এইভাবেই জিনিসগুলি আসবে। কি মাহবুব, ঠিক আছে আমার কথা? জি স্যার, একদম ঠিক আছে স্যার। ঠিক আছে। মাহবুব ভাই আদাব।
হ্যাঁ, সুব্রত ভাই। হ্যাঁ ভাইয়া, ওই আমাদেরকে এই কোর্সটার মধ্যে কি ভাইয়া ম্যাথ ফাউন্ডেশন থাকবে কি? আহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। অঙ্গীকার নাই, তবে আমি করব এরকম আমার নিয়ত। অঙ্গীকার না এটা জানি, আচ্ছা কিন্তু ভাইয়া, বিষয়টা একটা বিষয় জি বলতে চাচ্ছিলাম, যেহেতু 15 তলা বিল্ডিং এ আমাদেরকে এটা দেখানো হবে, তো সেক্ষেত্রে কি আমাদেরকে বেসমেন্ট এবং হচ্ছে আপনার মানে এগুলো সম্পূর্ণ ইয়া করা হবে কিনা, কভার করা হবে কিনা বেসমেন্টের পোর্শনটা? হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ আলোচনা করা হবে। 15 তলা বিল্ডিং একটা সাধারণত যদি ঢাকা ছাড়া হয় অবশ্যই 2টা বা 3টা বেসমেন্ট থাকে, ঠিক না? বা সেমি বেসমেন্ট থাকে। তো আমাদেরকে কি সেমি বেসমেন্ট এবং হচ্ছে বেসমেন্ট এই দুইটা ফুল কনসেপ্ট কোর কনসেপ্টকে আমাদের এখানে দেওয়া হবে কিনা? শুনেন, আমি বলি, শোর প্রোটেকশন নামে আমাদের একটা কোর্স আছে, এইখানে এই বিষয়ে বিস্তারিত আছে। কিন্তু আমাদের এই বিল্ডিং করতে আমাদের যতটুকু আইডিয়া লাগে আমরা আলোচনা করব, একদম ফেলে দিবে এমন না। এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখন শোর প্রোটেকশন কোর্সটাই তো কয় ঘন্টা আছে বলো? এটা কভার করতে পারবা না, মানে এটা হবে না, এগুলি বলে লাভ নাই। আর বিল্ডিং এর একটা নামটা হচ্ছে কি, যেভাবে চলে আসছে স্যার, আসলে অনেক কিছু ডিমান্ড করে, এ কারণেই অনেকে অনেক কথা বলতেছে, হ্যাঁ কথাগুলো বুঝছি, যৌক্তিক চলে আসতেছে স্যার। আমি বুঝতেছি। এটা হচ্ছে কি, জি এখন স্যার, আমি মানে একটা কিন্তু 15 তলা সম্ভব না বিল্ডিং স্যার। ডিজাইন করতে গেলে তো মানে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের সবকিছুই লাগে। তাই বলে কি আমরা সবকিছু এখানে এখানে আনতে পারবো? পারবো না। তো এটা তো বললাম। এখন আমাদের ভাইয়া এই একটা কোর্সটা প্রশ্ন হচ্ছে ছিল। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যখন কোর্স হচ্ছে, সেইখানে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে অটোক্যাড আপনার জানা আছে, আপনার এক্সেল জানা আছে, আপনার ইট্যাপ জানা আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন ছাড়া তো আমরা আগাইতে পারবো না। এখন যদি বলেন যে আমি ইট্যাপ জানি না, এখন এই ইট্যাপ শুরু করলাম, তাহলে ইট্যাপ শেষ করে তারপরে আবার 15 তলা বিল্ডিং শুরু করতে হবে। এগুলো মানে জিনিসটা হচ্ছে কি, 15 তলা বিল্ডিং ডিজাইন মানে হচ্ছে যে আপনি ইট্যাপ জানেন, এক্সেল জানেন, অটোক্যাড জানেন, এগুলি বেসিক যেগুলি মানে বিএনপিসি সম্পর্ক মোটামুটি মানে খুব ভালো না হলেও সে কিছু একটা ধারণা আছে। এখন এইটা করতে গিয়ে এক্সাম্পল সহ এখান থেকে আনলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, আরো ভালোভাবে জিনিসটা অ্যাপ্লাই করা যাবে। এটাই হচ্ছে এই কোর্সের মূল অবজেক্টিভ। এখন এটা করতে গেলে তো অবশ্যই ফাউন্ডেশন ডিজাইনেরও বিষয় আছে। ফাউন্ডেশন ডিজাইনে আবার ফাউন্ডেশন কত প্রকার আছে, সবগুলিকে এখানে কভার করতে পারবে সে? পারবে না। না স্যার, না এটা স্যার। এটা বলে লাভ নেই। মানে এটা হচ্ছে মানে সে হয়তো এক প্রকার ফাউন্ডেশন নিয়ে তারপরে পুরা বিল্ডিংটা আরসিসি বিল্ডিংটার জয়েন্ট শেয়ার চেক গিফট অমুক সমুক যা যা লাগে সবকিছু মানে নিয়ে একসাথে এসে পুরাটা যদি শেষ করতে পারে, আমি মনে করি যে 12 ক্লাসে সে ইম্পসিবল হবেই না। 15 ক্লাস মিনিমাম লাগবে, আরো বেশিও লাগতে পারে। তারপরেও যদি শেষ করতে পারে এবং সবাই যদি মানে কিছু শিখতে পারে, আমি বলবো যে এই কোর্সটা সাকসেসফুল। ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আর মানে তুমি মাহবুব, তুমি ওই যে মানে ইয়েগুলি জি প্রেজেন্টেশন গুলি রেডি করে আমাকে মানে দুই দিন আগে না দিলে আমি দেখতে পারবো না, আমার সময় পাই না। 2 দিন আগে দিবা, আমি একটু দেখে তোমাকে বলবো যে কোন জায়গায় কি মানে কি করতে হবে। তাহলে জি স্যার, স্যার ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আসলে হয়েছে, আমি এর আগেও হচ্ছে একটা বিএনবিসি এরকম কোর্স কিনেছিলাম, কিন্তু হয়েছে কি আমি না মানে একদমই দেখা যায় যে বুঝতে পারতেছিলাম না কিছু। যেমন আজকে ক্লাসেও ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমি বুঝিনি, আমার মাথার উপর দিয়ে গেছে। আমরা এই আর্টস, আমি হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট। তো আমি হচ্ছে মানে কোন বিএসসি কলেজ? করতেছি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ও বিএসসি আচ্ছা, করতেছি ফরিদপুর এখান ইঞ্জিনিয়ারিং থেকে। কলেজ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার এখানে মানে হয়েছে কি আমি আরসিসি পড়েছি, কিন্তু কিছু কিছু টার্ম গুলা চিনি, যেমন ডেভেলপমেন্ট রেঞ্জ, তারপর সবই। তারপর আগের যে কোর্সটা করেছিলাম ওখানে কয়েকটা কোর্স করার পর আমি আর কিছু বুঝিনি, মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস আমি করেই গেছি, কিন্তু কি যে মেন থিম ওগুলো আমি বুঝতেছি না, আমার ধরতে একটু কষ্ট হচ্ছে। তো ওইখানে ওই রকম গাইডলাইন ওরকম দেয় নাই। তো এখানে কি এই গাইডলাইনটা পাবো যে আমার কোথাও মানে খুবই সমস্যা, ছোট ছোট জিনিস মানে মানে এটা হয় আমার দুর্বলতা হয়। আর হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে হয় কি মানে অত তো মানে মানে আপনার সাইট ভিজিটে আর ওইভাবে তো যাওয়া হয় না, অত কিছু বুঝিও না। তো এইটা কিভাবে আমি হ্যাঁ ওভারকাম করব? শোনো, তোমার শ্রাবন্তী, তুমি তো এর আসো, তোমার তো একটু একটু ইয়া হবে স্বাভাবিক। এটা মানে অস্বাভাবিক কিছু না, তোমার যেটা হচ্ছে সেটা স্বাভাবিক। বাট আমি মনে করি কি, তুমি যদি এই কোর্সগুলিতে মানে লেগে থাকো,
প্রতিটা কোর্সে যদি তুমি ধরো 30% 40%ও বুঝো, তাহলেও আমি বলবো যে এটা ইজ গুড, মানে সাকসেসফুল। হ্যাঁ, এটা তো এগুলি আমরা 20-25 বছর যাবত পড়াশোনা করতেছি, প্র্যাকটিস করতেছি, এই করতেছি, সেই করতেছি, তারপরেও দেখা যায় অনেক প্রফেশনাল ইঞ্জিনিয়ার 15 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার পরও অনেক জিনিস বুঝে না, এরকমও আছে। তো এটা তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর তোমাদের তো এমনি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে তো আসলে মানে টিচারদের সংকট আছে, আমি জানি। মানে মানে যত যত টিচার, যত রিসোর্স দরকার সেইগুলি নাই। এই কারণেই জি স্যার, তোমাদের আরো আমরা বেশি, আন্দোলন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। এই জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। তো আমি জি স্যার। তোমাকে বলবো যে তুমি লেগে থাকো, যে তুমি মানে সব বুঝতেছো না, এটা এটা হতাশ হওয়ার কোনো কিছু নাই, ইটস নর্মাল। হ্যাঁ, আমরাও এক সময় এরকম বুঝতাম না, এটা এটা ভেরি নর্মাল। বাট মানে তুমি যেই লেভেলে গিয়ে তোমাকে বুঝাইতে হবে, সেটা মনে হয় এই যে এই সমস্ত কোর্সে তুমি যেটা আশা করতেছো সেটা মানে আমি মনে হয় পাবা না। এটা এটা ডিফিকাল্ট হবে। এটা মানে, হ্যাঁ, বুঝছো? এটা তুমি ক্লাসটা ফলো করে তুমি যদি মোটামুটি একটা আইডিয়াও করতে পারো যে এরকম এরকম জিনিসগুলি আছে, এগুলি করতে হয়, এগুলি, তারপরেও আমি বলবো যে এটা মানে নট ব্যাড, মানে তুমি আরো পরবর্তীতে তুমি আগাইতে পারবে ভালো। হ্যাঁ, বাট স্যার, আমি চাচ্ছি যে আমি নিজেকে কিভাবে তৈরি করবো আরো, যে যার জন্য আমি বুঝতে পারবো মানে কি কি করা উচিত আমার, এই যে আমার যে তোমার মানে এই ইগুলা মুহূর্তে আছে। তৈরি করা বলতে কি, এই মুহূর্তে তোমার 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টার নাকি? জি স্যার, আমি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার 7 সেমিস্টারে আছি। বুঝছি। তুমি মানে আগে ভালো করে পড়াশোনাটা শেষ করো, রেজাল্ট ভালো করো, শেষ করার পরে, হ্যাঁ, তোমার মানে ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে তুমি যদি মনে করো যে কিউলার্নের আমাদের অনেকগুলি কোর্স আছে, একটার পর একটা কোর্স করো, তখন তোমার হয়তো আরো মানে বেটার বুঝতে পারবে। তখন ইনিশিয়ালি তুমি যেটা দিয়ে শুরু করতে পারো সেটা হচ্ছে যে ওইখানে মানে বিএনবিসি ডিটেইল একটা কোর্স আছে, সেটা দিয়ে শুরু করতে পারো। তারপরে পরবর্তীতে ওই ইট্যাব সমুক একটার পর একটা আস্তে আস্তে করতে পারো। এই মানে এটা এটা আসলে একদিনের কাজ না, একদিনের কাজ না, 1 ঘন্টার কাজ না। এটা হচ্ছে জি স্যার। ইঞ্জিনিয়ারিং ইজ এ কি বলা যায়, লাইফ লং লার্নিং প্রসেস, লাইফ লং লার্নিং প্রসেস। আমরা এই যে বিপিআরবিতে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদেরকে যখন মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদেরকে কন্টিনিউ করার জন্য তাদের প্রতি বছর 50 ঘন্টার সিপিডি, মানে 50 ঘন্টার ট্রেনিং বা সেমিনার বা কনফারেন্স বা আদার কিছু রিকোয়ারমেন্ট, সেগুলি অ্যাটেন্ড করে তাকে মানে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে, তাহলেই সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কন্টিনিউ করতে পারবে। মানে পরীক্ষা দিয়ে একবার পাশ করলো, তারপরে হয়ে গেল, সেটা কিন্তু মানে শুধু সার্টিফিকেটের ক্ষেত্রে সম্ভব, প্রফেশনাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেটা সম্ভব না। প্রফেশনাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে লাইফ লং লার্নিং প্রসেস, চলতেই থাকবে। এটা মানে একদিনের কাজ না, 1 ঘন্টার কাজ না, 1 বছরের কাজ না। সুতরাং তুমি হতাশ না হয়ে পাশ আগে ভালো করে পড়াশোনা করে ক্লাসের যে পড়াশোনা এগুলি শেষ করো, করে তারপরে পাশ করার পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স সেমিনার এগুলি অ্যাটেন্ড করে, তারপরে মানে সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে তারপরে এইভাবে শিখতে হবে আস্তে আস্তে। কেমন? ঠিক আছে, ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার, আমাদের ওই যে বিম জয়েন্টের এই বিষয়টা, স্যার আমাদের তো দেখা যায় যে কনফাইনমেন্ট অনেক সময় আর্কিটেকচারাল ইস্যু অথবা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে অনেক সময় 75% অর্থাৎ বিমের এজের দুই পাশে এটা স্যার করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো তখন স্যার আমাদের কনফাইনমেন্টের বিষয়ে স্যার ওই যে 20 হলে তো স্যার আমাদের দেখা যায় নমিনাল শেয়ারটা অনেক বেশি আসে। বাট ওই কনফাইনমেন্ট যদি না আসে তখন তো দেখা যায় স্যার আমরা এটা মানে পাস করানো অনেক কঠিন। এই ক্ষেত্রে স্যার কি করণীয়? কি করুন আমি জানি না তো, এটার আনসার আমার কাছে নাই। এটা তো মানে কঠিন প্রশ্ন। এটা আসলে হচ্ছে কি আর্কিটেক্টদের সাথে বসে তাদেরকে বুঝাইতে হবে, মানে এটা তাদেরকে কনভিন্স করতে হবে যে এই প্রবলেম, এগুলি হচ্ছে রিকোয়ারমেন্ট, কোডের রিকোয়ারমেন্ট, এগুলি যদি আপনারা না করেন তাহলে আপনার জিনিসগুলি সমস্যা হবে, বিল্ডিংটা ভূমিকম্পের ভেঙে পড়বে। হ্যাঁ,
এইগুলি বুঝাই সুঝাই তাদেরকে রাজি করাইতে হবে, এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। তা বেশি ফাইটিং করে তো লাভ নাই, মানে জিনিসটা কনভিন্স করে আগাইতে হবে। হুম। এবং আমি তখন আমি যে আর্কিটেক্টদেরকে বলি যে যে কোবলা ইজ বিউটিফুল, হ্যাঁ, কলাম কর্নার ইজ বিউটিফুল। এরা কয় না না না, কলাম কর্নার ইজ নট বিউটিফুল। এরা কলাম কর্নার তো ওরা দেখতেই চায় না। তো কলাম কর্নার না দেখলে তো সেফটি আসবেই না। কলাম কর্নার লাগবে। কলাম কর্নার লাগবে মানে হচ্ছে আমার কলামের সাইজ যদি আমি 20 ইঞ্চি বা 20 ইঞ্চি না দিতে পারি, তাহলে তো আমার অনেক জিনিস অনেক স্পেশাল ফ্রেমের রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায় না। তো তখন 20 ইঞ্চি বা 20 ইঞ্চি দিলে তো মানে কর্নার আসবেই। কনফাইনমেন্ট তারপরে একদিকে ফ্লাশ করলে তো কনফাইনমেন্ট কমে যাবে। এইগুলির কারণে হিসাব নিকাশ করে দিতে গেলে, ডিজাইন করতে গেলে সময়ও লাগে, ফিও সেরকম নিতে হবে। তারপর আর্কিটেক্টদের সাথে আগে থেকে বসে মানে বোঝাপড়া করে বা তাদেরকে কনভিন্স করে আগাইতে হবে। এটা হলো, এছাড়া উপায় নেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্পেশাল মোমেন্ট ফ্রেম তো আমরা বুঝি কম বেশি, স্পেশাল মোমেন্ট ফ্রেম কি আসলে, এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। এটা আসলে ওই বিএনবিসি তে ডিটেইলস আছে। যেমন আমার কোনো একটা বিল্ডিং সেটা কোন জায়গায় আছে, সেই জায়গায় সয়েল টেস্ট রিপোর্টটা নিলাম। সেই সয়েল টেস্ট রিপোর্টের বেসিসে আমরা সয়েলের ক্লাসিফিকেশন করি, সাইট ক্লাস বলি ওটাকে। হ্যাঁ। তো সাইট ক্লাসটা যখন আমরা পেয়ে গেলাম, এরপরে হলো ওই লোকেশনটা বিএনবিসির যে ম্যাপ আছে, ম্যাপের কোন জোনে আছে, আচ্ছা। সেই জোন সে এটা একটা আছে সিলেটে, আরেকটা আছে বরিশাল, আরেকটা আছে চিটাং, কোন এক জায়গায় তো আছে, তাই না? তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে জিও লোকেশন, আরেকটা হলো তার সয়েল কন্ডিশন। এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমার এই বিল্ডিংটার একটা ক্যাটাগরি ভাগ হবে। গুড, মাহবুব তো ভেরি স্মার্ট। হ্যাঁ, ঠিক আছে। এইখানে এই যে এইখানে দেখেন যে মানে আমার জোন 1 2 3 4 সে এটা বরিশাল। বরিশাল কোন জোন মাহবুব বলো? বরিশাল জোন 1। জোন 1 বরিশাল হলো জোন 1। জোন 1-এ পড়লো। এখন ওখানে সয়েল যে কন্ডিশনটা সেইটা দেখা গেল লিকুইফায়েবল, সেটা দেখা গেল লিকুইফায়েবল সয়েল। তাহলে সেটা হলো সাইট ক্লাস এই যে S2 তে পড়ে গেল। S1 S2 SE এর মধ্যে পড়লেই এটা ওখানে থাকো। হ্যাঁ, সাইট ক্লাস হলে সবচেয়ে ভালোটা হলে A B, এভাবে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আর লিকুইফায়েবল হলে S2, সফট সয়েল থাকলে হলো S1। যেমন জলসিঁড়ি হলো, জলসিঁড়িতে S1 ও হবে S2 ও হবে। মানে তারপরে বসুন্ধরা হইলে সেখানেও মানে S1 থাকবে S2 থাকবে, এরকম হইতে পারে। খুলনা হইলে S1 থাকবে। তা এবার আবার ইয়েতে যত ওই হ্যাঁ, তাহলে এখন আমি বলি জোন 1-এ পড়লো আর S2 হলো, তাহলে আমি কিন্তু এখানে চলে আসলাম B। বুঝতে পারলাম? ডি মানে হলো স্পেশাল মোমেন্ট ফ্রেম। আচ্ছা। সি মানে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। আর বি মানে হলো অর্ডিনারি মোমেন্ট ফ্রেম। এই হলো, এভাবে জিনিসটা হচ্ছে। আমাদের বাংলাদেশের যে সয়েল কন্ডিশন, এইটার কারণে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই স্পেশাল মোমেন্ট ফ্রেম হচ্ছে বেশি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই কোর্সটা তো অনলাইনে লাইভ ক্লাস, তো এটা সাপ্তাহিক কয়দিন হবে, কত থেকে শুরু হবে আর কয়টা থেকে শুরু হবে স্যার? মাহবুব বলো, আমি জানি না। স্যার এটা প্রত্যেক মঙ্গলবার করে হবে ইনশাল্লাহ। প্রতি মঙ্গলবার সকাল মানে কয়টা বাজে? রাত 8টায় স্যার। রাত 8টায়। ওকে। রাত 8টায় দিলে নামাজের সমস্যা হবে মনে হয়। রাত 8টায় নামাজের সময় যেমন মানে তোমার এই এখন নামাজ হলো কথায় 8:30 মনে হয়, তাই না? 8টায় 8:15 স্যার। নামাজ স্যার 8টায়। নামাজ 8টায়? জি, প্রায় জায়গায় 8টায় স্যার।
তাহলে আগামীকাল না হলে এই সুন্দর জায়গায় হয়। আটটায় তাহলে 8:30 হবে ক্লাস, জি স্যার। 8:30 করে দাও, ঠিক আছে। জি স্যার। 8:15 স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম বলেন। স্যার আমি তো একটু দেরি জয়েন করছি, আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যেহেতু 15 তলা বিল্ডিং, তো এখানে তো শিয়ার ওয়াল তো থাকার কথা, তো শিয়ার ওয়াল ডিজাইন নিয়ে কি আলোচনা হবে? ইভেন স্যার যদি বেসমেন্ট থাকে সেহেতু ব্রেসিং, তারপর শোর পাইল এগুলো ডিজাইন আসলে এই 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 কোর্সে শোর প্রোটেকশন সিস্টেম নিয়ে কোনো আলোচনা হবে না। হ্যাঁ, শেয়ার ওয়াল নিয়ে আলোচনা হবে, কারণ শেয়ার ওয়াল ছাড়া তো বিল্ডিং হবে না, সুতরাং শেয়ার ওয়াল হবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আপনি স্টিলের স্ট্রাকচার এ টু জেড, হ্যাঁ, যে কোর্সটা আছে, হ্যাঁ, ওইটা স্যার এরকম একটা মানে ছোট করে আগে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা কি সম্ভব স্যার? তাহলে স্যার অনেক কিছু স্যার ক্লিয়ার হয়ে যাইতো আর কি। তাহলে ওই কোর্সটা আমি আসলে ইয়ে করতে চাচ্ছিলাম তো, না মানে কি তো স্টিল ওই স্ট্রাকচার কোর্সটা এ টু সম্পর্কে একটু জেড যদি এর মানে একটু ধারণা দিতাম। বুঝি না, স্টিলের ওটা কি স্ট্রাকচার ওটার উপরে মানে এরকম একটা মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস নাকি কি চাচ্ছেন? সেমিনার? জি স্যার। বুঝি নাই। জি স্যার, একটা সেমিনার চাচ্ছে, আমরা চেষ্টা করব স্যার এটা। স্টিলের স্ট্রাকচার। আচ্ছা, স্টিলের স্ট্রাকচারের উপর একটা সেমিনার, তাই তো? ও আচ্ছা, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো এইমাত্র জয়েন করছি, তো আচ্ছা, এটি কি welcome. ভিডিও রেকর্ড থাকবে স্যার? দেখা যাবে হ্যাঁ থাকবে পরবর্তীতে? থাকবে। ঠিক আছে। ওকে, স্যার আমি আজকে শেষ যেটা করলাম। স্যার এক মিনিট স্যার, আজকে যেটা দেখানো স্যার জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি, এটা কি ইটেপস অটো করে নাকি স্যার, নাকি আমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন করে করতে হবে এগুলা? এই এক্সেলটা যেটা দেখাচ্ছে আজকে। ইটেপসে জয়েন্ট শেয়ার চেক করে, তবে ম্যানুয়ালি দেখা উচিত, মানে ঠিক আছে কিনা। স্যার ইট্যাপস তো একদম সেন্টার দিয়ে কনসিডার করে, আর আমাদের এই যে এক্স বের করতে গেলে তো মানে ম্যানুয়াল করাটা উচিত স্যার। আমরা দুইটাতেই চেক দিলাম, ইট্যাপস তো করে। ইটেপস তো করে, কিন্তু ওই যে বললাম তো, মানে জি স্যার। ইটেপস তো সব অটোমেটিক করে, তো এখন এই যে তো সবকিছু কনসিডার করা ডিফিকাল্ট। ম্যানুয়ালি একটু চেক করা, জয়েন্ট শেয়ারটা ম্যানুয়ালি চেক করা উচিত। আর স্যার জয়েন্ট শেয়ার চেক করবো স্যার ডিজাইনের পরে, এখানে কয়টা রড, আমরা তো ইট্যাপসে যা থাকে হুবহু তা দিই না, অনেক সময় একটু 19-20 হয়েই যায়। আরেকটা জিনিস আমি আবার ক্লিয়ার করি, যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট লেভেল 3 লেভেল 4 বিভিন্ন লেভেলে আছে, তারা অনেকে এখানে জয়েন করতে চাচ্ছে। আমরা কাউকে মানা করব না, বাট মানে তারা এখানে অনেক কিছু সরাসরি বুঝবে না, এটা হতে পারে, এবং সেই লেভেলে গিয়ে বোঝানো এইখানে ক্লাসে হয়তো সম্ভব হবে না। কিন্তু অ্যাটেন্ড করলে কিছু শুনলে কিছু তো লাভ হবে, সেই হিসেবে করলে করতে পারে। মানে আমরা কিন্তু তাদেরকে এটা ইয়ে করতে পারবো না যে, হ্যাঁ মাহবুব কি বলো, ঠিক আছে না জি কথা? স্যার, জি স্যার, লাগে লাগে থাকতে থাকতে তো শেখা স্যার। স্যার এই লেভেল বিষয়টা একটু জানতে চাচ্ছি, যে মানে লেভেল 3 লেভেল 4 মানে এগুলো কিভাবে আইডেন্টিফাই করা হয়? না না, আমি বলছি কি, ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা মানে পড়াশোনা করে এখন স্টুডেন্ট, তারা 3rd ইয়ার আছে 4th ইয়ার আছে, তারা অনেকে এই কোর্সটা করতে চাচ্ছে। এখন তাদের উপকার হবে কিনা তারা জানতে চাচ্ছে, তো আমি তাদের জন্য বলছি আর কি, যে তারা করলে হয়তো কিছু লাভ হবে, কিন্তু তারা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ডিজাইন প্র্যাকটিস করে, তারা যে পরিমাণ বুঝবে, তারা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কি সে পরিমাণ বুঝবে না। জি না স্যার। তো না বুঝলে তাদেরকে কি আমরা ওই লেভেলে সাপোর্ট দিতে পারবো না। আমরা সেই লেভেলে সাপোর্ট তো দিতে পারবো না। আমরা সেটাই ক্লিয়ার করলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার যখন বিম বড় হবে কলাম থেকে, সেটার জয়েন্ট কিভাবে ডিটেইলিং করতে হবে একটু যদি ছোট্ট করে আলোচনা করতেন ভালো হতো স্যার। কলাম থেকে যদি বিম বড় হয়, তাহলে সেটা তো কনফাইনমেন্ট হলো। কনফাইনমেন্ট যদি তুমি ওই ফিগারটা আবার নিয়ে আসো।
এখানে এই যে আর ফিগার, মসজিদে বিশেষ করে এটা করা লাগে কারণ ডেপথ বাড়ানোর সুযোগ থাকে না বেশি একটা, সেজন্য জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ইফেক্টিভ জয়েন্ট উইথ যেটা, সেটা হলো ইকুয়াল টু বি প্লাস এইচ। বি প্লাস এইচ করলে তো অনেক বেশি আসে, কিন্তু সেইটা আমাদের এখানে মানে লিমিটেড হয়ে যাচ্ছে কত, বি প্লাস 2x। তো যখন আমার বিমের সাইজটা অনেক বড় হবে কলামের তুলনায়, তখন ওই ইফেক্টিভ জয়েন্ট উইথ কিন্তু আমার কত হবে, আমার ইফেক্টিভ জয়েন্ট উইথ হবে মানে ওই ওই বিটাই হবে। হ্যাঁ, জি স্যার। বিটাই হবে ইফেক্টিভ জয়েন্ট উইথ। তো ইফেক্টিভ জয়েন্ট উইথ যদি বি হয়, তো বি তো হলো, আর কলামের এইচ দিয়ে যখন গুণ হবে বিএস এজ, এটা পাওয়া যাবে। তো কলামের উইথ বেশি হওয়ার কারণে তাহলে জয়েন্ট শেয়ারে মানে বেনিফিট পাওয়া যাবে। হুম, এরিয়া বেশি হওয়ার কারণে এটা জয়েন্ট শেয়ারে পাস করবে ইজিলি। মানে এটাতে অসুবিধা নাই, মানে অনেকে মনে করে যে কলামের চেয়ে বিম বড় করা যায় নাকি, মানে বিমের উইথ বড় করা যায় না, এটা তার অনেকের প্রশ্ন। এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা অনেকে মনে করে। জি স্যার, আমরা এটা ডিটেলিং কেমনে হয় এটা আমরা দেখাতে পারি স্যার আমাদের ক্লাসগুলোতে। হুম, আমার মাহবুব কিন্তু খুব উদার মানুষ, মোটামুটি সবই শিখাইতে চায়, কিন্তু সময়ে কভার করতে পারবো কিনা আমি জানি না। মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি মাহবুবকে, সে খুব স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এই অনেক সময় স্যার যেমন স্যার 5 তলা একটা বিল্ডিং ডিজাইন করলে স্যার, এই সয়েল টেস্ট যখন করে যে 50 ফিট 60 ফিট এর মধ্যে ওরা হার্ডলি আরো পাওয়া যায় এরকম করে, যখন আমরা সাইট ক্লাসিফিকেশন করব বিএনবিসি তে তো স্যার 30 মিটার অর্থাৎ 100 ফিটের মতন বলা থাকে এভারেজ। 100 ফিটে করতে হবে 30 মিটার। 30 মিটার সয়েল টেস্ট না হলে তো আমি এভারেজ করতে পারতাছি না। না না, হবে না। ও, মানে 5 তলার জন্য 100 ফিটই করা লাগবে স্যার। 2 তলা, 1 তলার জন্য করতে হবে 30 মিটার। অনেক স্যার, সময় এটা তো হাফ থাকলে করা যাচ্ছে না স্যার। স্যার এটা তো আমাদের 50 জন্য বড় চ্যালেঞ্জ স্যার, জেলা শহরগুলোতে স্যার করতেই চায় না। ক্লায়েন্টকে বললে স্যার বলে যে আর এটা করা লাগে না। ওইসব বলে লাভ নাই, ওইগুলো যে এটা আলাদাই, এগুলো আমরা ডিল করতে পারবো না। আমরা বলবো কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা বলতেছি আমরা, যে এখন প্র্যাকটিক্যালি তো অনেক অনেক সমস্যা আছে, সেটা তো আমরা জানি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। একটা স্যার প্রজেক্টে যদি স্যার বিভিন্ন কয়েকটা বোরহোলে যদি বেয়ারিং ক্যাপাসিটি বিভিন্ন হয়, তাহলে কি স্যার হচ্ছে একটা বিল্ডিং এর বিভিন্ন জায়গায় বিভিন্ন বেয়ারিং ক্যাপাসিটি ইউজ করা যাবে? অবশ্যই করা যাবে। সেই ক্ষেত্রে আপনার প্রতিটা কলামের নিচে একটা করে সাবসয়েল ইনভেস্টিগেশন মানে এসপিটি করতে হবে। প্রতিটা কলামের নিচে একটা করে এসপিটি করবেন, সেটার উপর বেস করে মানে আপনি বিয়ারিং ক্যাপাসিটি বের করে করবেন প্রতিটা কলামের নিচে। হুম। আর আমি যদি আমার একটা জোন যেখানে হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি কম, ওখানে আমি যদি প্রতিটা কলামের নিচে করি, আর যেখানে বেয়ারিং ক্যাপাসিটি মোটামুটি ভালো সেখানে যদি ওখানকারটা জোনেরটা নিয়ে করি, হ্যাঁ হবে, সমস্যা। এটা তো মানে আপনার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, আপনি নিজেই তো এটা জাজ করে করবেন যে কোন জায়গায় আমার কি করতে হবে। আর স্যার এই যে জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি চেক যেটা আমরা দেখলাম আজকে, এটা কি স্যার হচ্ছে শুধু এসএমআরএস এর জন্য নাকি আইএমআরএফ এর জন্য কি করতে হবে? এখন তো লেটেস্ট কোড আইএমআরএফ এর জন্য করতে বলে, বা বিএনবিসি অনুযায়ী এসএমআরএফ এর জন্য করলেই হবে। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এটা লাস্ট কোশ্চেন নাকি? লাস্ট কোশ্চেন বলেন। জি স্যার। আরসিসি বিল্ডিং এর জয়েন্টে দেখা যায় কনজাস্টেড থাকে কলাম, হরিজন্টালি কলামের রড থাকে, বিমের রড এবং ভার্টিক্যাল রড। এই রড অনেক হরিজন্টালি বেশি থাকার কারণে একটা মেশের মতন যে তৈরি হয়, এই জন্য কি স্যার এক্সিয়াল কম্প্রেশন ক্যাপাসিটিটা জয়েন্টে বেশি ধরা যায় জয়েন্টের জায়গায়, এরকম কোনো বিষয় আছে কি? রড যেহেতু খুব বেশি থাকে ওই জায়গায়, রডের ডেন্সিটিটা কিন্তু হরিজন্টালি থাকে, ক্যাপাসিটি কি বেশি থাকে কিনা? মাহবুব, প্রশ্নটা বুঝছো? আমি বুঝতে পারি না স্যার, আমিও বুঝি নাই। প্রশ্নটাকে আবার একটু রিপিট করবেন? জি স্যার, মানে বলছি স্যার, আমরা ঢালাইয়ের সময় যেটা করে
সময় কলাম বিম জয়েন্টে আলাদা করে মশলা দেয় যে হয়তো আমি বলি এটা এই যে প্র্যাকটিসটা একেবারেই মানে একটা রং প্র্যাকটিস, এটা করা উচিত না। মানে বিম কলাম জয়েন্ট আমরা যখন স্ল্যাব এবং বিমে ঢালাই করছি এই সময় আমার মানে কনক্রিটের স্ট্রেংথ আলাদা 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 করে দেওয়াটা এটা মোটেই প্র্যাকটিক্যাল একটা জিনিস না, মানে ইমপ্র্যাকটিক্যাল জিনিস। এবং এটা করতে গিয়ে সব বহু ধরনের ঝামেলা হয়েছে, আমি সাক্ষী। এগুলি এখন ডিটেলস আলাপ করতে গেলে অনেক সময় লাগবে। এটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস হলো আমাদের মানে ওইখানে বিম কলাম জয়েন্টে যেহেতু আমার স্ট্রেংথ কম হইলেও চলে, সুতরাং আমাদের যে বিমের যে কনক্রিট সেই কনক্রিটটাই আমরা অল থ্রু আমরা দিয়ে দিব। যেমন আমাদের হয়তো স্ল্যাবের জন্য অনেকে 3000 PSI কনক্রিটের ব্যবহার করে, আমি তো মনে করি এটা ব্যবহার করা উচিত না। তা মিনিমাম কনক্রিটের স্ট্রেংথ হবে মানে একটা বিল্ডিং এর জন্য 4000 PSI, এর নিচে মানে নামাই উচিত না, কারণ এর ডিউরেবিলিটি প্রবলেম হয়। তাহলে 4000 PSI যদি আমি রাখি তাহলে আমার বিমের স্ট্রেংথ যদি 4000 PSI হয়, কলামের স্ট্রেংথ কত? 5000 PSI। কলামের স্ট্রেংথ যদি 5000 PSI হয় তাহলে এই 4000 PSI দিয়েই কলামের পোর্শনটা ঢালাই করা যাবে, কোনো সমস্যা নেই। স্যার এটাই কোশ্চেন ছিল স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের এই কোর্সটা কত তারিখ থেকে শুরু হবে স্যার? মাহবুব বলো কত তারিখ? স্যার এটা 7 তারিখে প্রথম ক্লাস ইনশাল্লাহ শুরু হবে। 7 তারিখ সামনের মাসের? জি স্যার, সামনের মাসের। ওকে। তবে একটু কথা বলে নি স্যার, আমি শেষ করে দিই যে আমাদের এইখানে লিমিট আমরা চাচ্ছি 100 জনের মতো অ্যালাউ করতে। আমাদের মোটামুটি একটা লেভেলে আসছে, হয়তো যদি 100 বেশি 100 জনের বেশি একজনও নিবে না, নাম্বার 1। কারণ 100 জনের মধ্যে 100 জন উপস্থিত থাকবে না, 40-50 জন উপস্থিত থাকবে, বাকিরা হয়তো ভিডিও পরে দেখে নিবে। এরকম হয়। 40-50 জন হইলে তোমার অনলাইনে লাইভে এটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, মানে কোয়ালিটি মেনটেন করা যায়। আর না হইলে এটা কোয়ালিটি মেনটেন হবে না। মানে এখন যেমন 234 আছে বা 300 জন অ্যাটেন্ড করে, এটাও সেমিনারের জন্য ঠিক আছে, বাট এটা ক্লাস টাইমে 100 জন ম্যাক্সিমাম হলো 100 জন এনরোল, এবং অটোমেটিক্যালি এটা দেখা গেছে যে 50%-এর বেশি অ্যাটেন্ড করে না, বাকিরা ওই যে সময় পায় না, পরবর্তীতে দেখে নেয়, এরকম করে। তো 100 জন হলে ম্যাক্সিমাম। জি স্যার, এইটাই বলতেছিলাম যে যদি আরেকটু স্টুডেন্ট বৃদ্ধি পায় তাহলে আমরা 100 আগেও জন শুরু করতে পারি। না 100 জন কি তোমার হয়ে গেছে? না না স্যার, 100 জন হয়নি, 70 আপ হয়েছে। এখন যদি স্টুডেন্ট এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা আগেও শুরু করতে পারি, এইটা আর কি বললাম আর কি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবু তাহের। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি করেন। বলতে চাচ্ছিলাম যে ফাউন্ডেশন নিয়ে হুম সয়েল রিপোর্টের সাথে ফাউন্ডেশন নিয়ে কি আলাদা একটা সেমিনার করা যায়? ফাউন্ডেশন করা যায়, করা উচিত। সয়েল রিপোর্ট এন্ড ফাউন্ডেশন, সিলেকশন অফ ফাউন্ডেশন বেসড অন সয়েল টেস্ট রিপোর্ট, তাই তো? এরকম। হুম জি স্যার। হুম রায়হান একটু নোট করো এটা। করা তো যায় অনেক কিছু, সময় পাওয়া মুশকিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল এটা অ্যানালাইসিস বিষয় আর কি। আমি একটা বিল্ডিং এর বিষয় অ্যানালাইসিস করছিলাম এটাতে, সেখানে একবার হিঞ্জ সাপোর্ট ধরছিলাম আর একবার ফিক্সড সাপোর্ট ধরছিলাম। এখন আমি যে বিল্ডিংটা করছি সেই জায়গার মাটি অনুযায়ী হিঞ্জ সাপোর্টে আমি কাজটা করতে পারি, কিন্তু হিঞ্জ সাপোর্ট ধরার কারণে আর কি ওইটা টর্শনের মানটা অনেক বেশি আসা করছে। এখন ওই টর্শন যদি আমি ফিক্স করতে যাই তাহলে বিম কলাম সেকশন দেখা যায় অনেক বেশি দেওয়া লাগে, সেক্ষেত্রে কি করতে পারি? এটা
হিঞ্জ সাপোর্ট ধরার কারণ কি? ওইটা হচ্ছে মানে সয়েল কোয়ালিটি ভালো ওই জায়গায়। সয়েল কোয়ালিটি ভালো, ফুটিং এর উপরে বিল্ডিংটা হচ্ছে, এই তো? হ্যাঁ, হ্যাঁ, আইসোলেটেড ফুটিং এর উপরে হবে। আইসোলেটেড ফুটিং, তো এটা হিঞ্জ সাপোর্ট ধরা হয়েছে, ঠিকভাবেই আছে। এখন এই ক্ষেত্রে যেহেতু আমার ওইখানে কস্ট একটু মানে কম লাগতেছে, তাই না? হ্যাঁ, পাইলিং হলে, ম্যাট হলে তো আরো বেশি লাগতো, লাগতো? হ্যাঁ, বেশি লাগতো কিন্তু বেশি সয়েল লাগতো, তো কোয়ালিটি সেখানে একটু ভালো কারণে কস্ট একটু সেভ হয়েছে না ওখানে? হ্যাঁ, হ্যাঁ, সেভ হয়েছে। তো সেই টাকাগুলির কিছু টাকা ওই যে উপরে বিম কলামে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কিন্তু মানে টর্শনের ভ্যালুটা তো অনেক বেশি আসে পড়ে, ওটা ফিক্স করা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। আমি বলি টর্শন কন্ট্রোলের 1.7 জন্য এর মতো আসে পড়ে। না টর্শন কন্ট্রোলের জন্য কিছু মেকানিজম আছে। টর্শন কন্ট্রোলের মেকানিজম হলো যে মানে শেয়ার ওয়াল প্রোভাইড করে বা কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে, বিমের সাইজ এবং বিমের ওরিয়েন্টেশন চেঞ্জ করে মানে এমন ভাবে দিতে হয় যাতে টর্শন মিনিমাইজ হয়। টর্শন মিনিমাইজ হলে অটোমেটিক্যালি রেইনফোর্সমেন্টও কমে আসে। হ্যাঁ, যেমন আমি যদি সিমেট্রি মেনটেন করতে পারি শেয়ার ওয়ালের, আমি যদি কলামগুলি স্টিফনেসের সিমেট্রি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু মানে ইয়া চলে আসে, মানে ইয়া কমে যায়, সিমেট টর্শন কমে যায়। তো ওই বিষয় আর কি, মানে যেমন যে টর্শন হচ্ছে, তো যেদিকে ডিফ্লেকশনটা বেশি হচ্ছে সেদিকে কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে, কলামের ডাইমেনশন লম্বা করে দিয়ে বা শেয়ার ওয়াল দিয়ে কমায় আনতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ওকে, আজকে শেষ। আমি সময় নেই। মাহবুব, তুমি থাক। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ। আজকে স্যার অনেকক্ষণ আমাদের এই সেমিনারে সময় দিয়েছেন। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং এমন আমাদের প্রতি সপ্তাহে সেমিনার চলতে থাকবে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আপনার সেই বিষয়ে আগ্রহ থাকে তাহলে সেমিনারগুলোতে জয়েন করবেন। আমরা আমাদের আজকের সেমিনার এখানেই শেষ করছি। স্যার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন, এজন্য স্যারকে আবারও ধন্যবাদ। এবং আপনারা কিভাবে সার্টিফিকেট পাবেন এবং কোর্স রিলেটেড বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠিয়ে দিব। এবং যারা কোর্সে এনরোল করতে চাচ্ছেন, আশা করি খুব দ্রুতই কোর্সে এনরোল করে নেবেন। যে কোনো সমস্যা আমাদের সাপোর্ট নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। সেই শুভকামনায় আজকের মতো এই সেমিনার আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।